হ্যালো। তো আজকে হবে হচ্ছে পারমিটেশনের পার্ট 5। ঠিক আছে? গুড মর্নিং। আর মানে আমার এখানে গুড মর্নিং, ওখানে তোমরা যারা দেখছো তারা কোন সময় দেখছো তো আমি জানি না। তো আমার গুড মর্নিং। আর আজকে আমি এসএনদের অঙ্কগুলো করাবো। ঠিক আছে? প্রত্যেকটা টপিকের একটা কি দুটো অঙ্ক করিয়ে দেবো এবং বাকি যে অঙ্কগুলো পরপর সেগুলো সব দেখবে একই রকমের। ঠিক আছে? এবং তাছাড়া এক্সাম্পলের কিছু অঙ্ক আছে যেগুলো অলরেডি করে দেওয়া আছে, কিন্তু কিছু ট্রিক থাকে, কিছু ব্যাপার থাকে, সেই ব্যাপারগুলো অনেক সময় ধরা যায় না, বা অনেক সময় হয় যেটা যে যেভাবে করা আছে তার থেকেও সহজভাবে করা যায়। তো সেই সবগুলোই আজকে কভার করবো। ঠিক আছে? তো আমি প্রথমে এসএনদের বইয়ের অনুশীলনী 2 মার্কসের প্রথম যে অঙ্কটাতে আমি নর্মালি 1-2 নাম্বার দিয়েই করাচ্ছি। ঠিক আছে? যাদের কাছে বই আছে তারা তো বুঝতেই পারবে যে কোন নম্বরের অঙ্ক করাচ্ছি। আর যাদের কাছে বই নেই, মানে এসএনদের বইটা নেই, তাদের তো নাম্বার জেনে কোনো কাজও নেই। তারা খালি অঙ্কগুলো দেখো আর কনসেপ্টগুলো বুঝে নাও। ঠিক আছে? এবং মানে খেয়াল করবে যে আগে যে কনসেপ্টগুলো আমরা অলরেডি শিখে গেছি সেখান থেকেই অঙ্কগুলো, নতুন কিচ্ছু না। ঠিক আছে? তাহলে প্রথম যে অঙ্কটা আছে, প্রথম অঙ্কটা হচ্ছে n+1 p3 equal to 10 into n-1 p2। এখানে বলেছে n equal to কত। এগুলো 2 মার্কে সাধারণত দেয় এবং ফর্মুলা বেসড অঙ্ক। ঠিক আছে? ফর্মুলায় ভেঙে n এর একটা সমীকরণ বেরোবে। ঠিক আছে? এবং সেই সমীকরণটাকে সলভ করলেই উত্তর। এবার কিভাবে সমীকরণটা বের করতে হবে সেই জিনিসটা দেখো। আমি স্টেপ বাই স্টেপ এই অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, পরের অঙ্কটা করব যখন তখন অত বোঝাবো না, ডাইরেক্টলি করে যাবো, তখন নিজেরা ধরার চেষ্টা করবো। ঠিক আছে? আমি এই অঙ্কটা বোঝাচ্ছি। দেখো, আমরা কি জানি এইরকম থাকলে ফর্মুলাটা কি হয়, n+1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, বাই n+1 -3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? আমি একটা ব্র্যাকেটে এই জিনিসটা লিখতেই পারি, অসুবিধা কিছু নেই। ইকুয়াল টু 10 ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল বাই n-1 -2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? এবার বোঝা যাচ্ছে যে কিছু কাটাকুটি হওয়ার চান্স আছে। ঠিক আছে? নাহলে এত বড় সমীকরণ হবে না। ঠিক আছে? এবার কোনটা কাটবো? দেখো, ফ্যাক্টোরিয়ালটা আমি বলেছিলাম যে ভাগ করে লেখা যায়, মানে কি বলবো, যদি 10 ফ্যাক্টোরিয়াল থাকে তাহলে আমি সেটাকে 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, বা 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। এবার এইখানে সেই রকম কেস আসবে। এবার কিন্তু কোনটা আসবে ভালো করে যদি লক্ষ্য করো, n ওপর কাটবে, মানে লব লব কাটবে, হর হর কাটবে। এবার কথা হচ্ছে যদি এইটা আর এটার মধ্যে কোনটা ছোট, n-1 টা ছোট। ঠিক আছে? n+1 টা বড়। তাহলে n+1 টাকে আমি ভাঙতে, দেখো যখন আমি 10 ফ্যাক্টোরিয়ালটাকে ভাঙছি তখন আমি ক্রমশ কিন্তু ছোটর দিকে যাচ্ছি, মানে 10, তারপর 9, তারপরে 8, এরকম করতে করতে, মানে ধর এরকম করলাম, তার মানে কি পুরো জিনিসটা ছোট হয়ে গেল। ঠিক আছে? এখন 8 এর পাশে ফ্যাক্টোরিয়াল, আর আগে কি ছিল 10 এর পাশে ফ্যাক্টোরিয়াল, রাইট? মানে জিনিসটা ছোট হয়ে গেল, মানে আমি ছোট করতে পারবো, বড় করা আমার পক্ষে সম্ভব নয়। এটা বোঝা গেছে? তাহলে আমি বড়টাকে ছোট করব। ঠিক আছে? সিমিলার টু এটা হয়ে যাবে n-3 আর এটা হয়ে যাবে n-2। ঠিক আছে? n-2 টা নিশ্চয়ই বড় n-3 এর থেকে। ঠিক আছে? তাহলে n-2 টাকে আমি n-3 করতে পারবো। কিভাবে করব দেখো, আমি n+1 ফ্যাক্টোরিয়ালটাকে n+1, তারপরে n+1 থেকে 1 মাইনাস করলে কি হয়ে যাবে, n। ঠিক আছে? এটা তো বুঝতে পারছো। ইনটু আবার n থেকে যদি আমি আরেকটা মাইনাস করি তাহলে হয়ে যাবে n-1 ফ্যাক্টোরিয়াল। এটা আশা করি সবার ক্লিয়ার। এবার তলায় দেখো, তলায় ভালো করে দেখো, এখানে যদি আমি 1 মাইনাস করি, এই প্লাস একটার সাথে মাইনাস 1 কেটে যাবে। ঠিক আছে? তাহলে হয়ে যাবে কত, n-3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? এটা হয়ে যাবে। আর তার সঙ্গে গুণ কি থাকবে, n-2, কারণ প্রথমে n-2 ফ্যাক্টোরিয়াল ছিল, এইটা তো হচ্ছে n-2 ফ্যাক্টোরিয়াল, n-2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? n-2 ফ্যাক্টোরিয়াল যেহেতু 2 নম্বরের অঙ্ক, এতগুলো স্টেপে করার তো দরকার নেই। আমি দেখাচ্ছি তুমি কটা স্টেপে করতে পারো, মানে ভাববে কিভাবে। স্টেপ জাম কিন্তু তুমি করছো, স্টেপ জাম তখনই বলে যখন প্রথম আর পরের স্টেপটার মানে দুটো স্টেপের মাঝে সেরকম কোনো, মানে কি বলবো, মিল নেই, কিন্তু তুমি একটা স্টেপ প্রোগ্রেস করে গেলে।
সেরকম মিল নেই, প্রোগ্রেশনটা ঠিক আছে, কিন্তু তুমি ওখান থেকে এখানে যে এলে কানেকশনটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে সেরকম হচ্ছে না, এখানে কিন্তু স্টেপ জাম্প হচ্ছে না। এখানে ভালো করে দেখো, তুমি সুবিধার জন্য তুমি এখানে জিনিসটাকে করতেই পারতে, মানে করতে পারতে, মানে এই প্লাস ওয়ানটাকে তুমি ইচ্ছে করে কাটো না, কারণ আমি জানি যে আমাকে পরের স্টেপে মাইনাস ওয়ান করতে হবে, তাই আমি প্লাস ওয়ানের সঙ্গে মাইনাস থ্রি করে আগেই এন মাইনাস টু ফ্যাক্টরিয়াল এখানে লিখে দিই, ঠিক আছে, ডাইরেক্টলি লিখে দিই, বা আরেকটা আমি স্টেপও ইউজ করে নিই এন মাইনাস টু ফ্যাক্টরিয়ালের জন্য, ঠিক আছে। এটা গেল। এবার ইকুয়াল টু 10 ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, আর এটা অ্যাজ ইট ইজ যেরকম আছে। কেন? ওপর আর নিচে দুটোই ছোট, মানে এই এর হরের থেকে এর হরটাও ছোট, এর লবের থেকে এর লবটাও ছোট, তাহলে এন মাইনাস থ্রি ফ্যাক্টরিয়াল, তাই হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান, তাই হচ্ছে। তাহলে এইটা কাটলো আর এটা কাটলো, ঠিক আছে, এই দুটো কাটলো। এবার এবার কেউ যদি বলে যে এন যদি ওয়ান হয় এখানে, তাহলে তো মানে কাটলো মানে কি, ভাগ ভাগ, তাহলে এন যদি ওয়ান হয়ে যায় তাহলে ওয়ান মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু জিরো ফ্যাক্টরিয়াল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে আবার মনে করিয়ে দিই, জিরো ফ্যাক্টরিয়াল কিন্তু ওয়ান, তার জন্য তুমি সহজে কাটতে পারছো। জিরো ফ্যাক্টরিয়াল হলেও এন যদি ওয়ানও হয়, এন ইকুয়াল টু যদি ওয়ানও হয়, তাতেও কিছু যায় আসে না, কারণ জিরো ফ্যাক্টরিয়াল তো ওয়ানই হয়, ঠিক আছে। এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে, ঠিক আছে, মানে কোনো কনফিউশন রাখবে না, ঠিক আছে। আমিও চেষ্টা করবো যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। যদি কিছু থেকে যায় এরকম করে প্রশ্ন করবে, কেন কাটলো, এই করলো, সেই দেখবে উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটা আমি গুণ করবো, গুণ করলে কি হচ্ছে, এন স্কয়ার প্লাস এন ইকুয়াল টু, এখানে কি হয়ে যাবে, এটা যদি এখানে কি গুণ হয়, 10n মাইনাস 20, এটাই হচ্ছে। তাহলে এন স্কয়ার এই পাশে যদি সবগুলোকে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে মাইনাস 9n প্লাস 20, এটা এখানে আনলে এখানে এটাই হবে, এটা হয়ে গেল। এবার এটাকে যদি আমি ভাঙি তাহলে কি হচ্ছে, এন স্কয়ার মাইনাস 5n মাইনাস 4n প্লাস 20, ঠিক আছে, মিডল টার্ম, এরকম করে তো করি মিডল টার্ম, এখানটা করছি, এখানটা তো জায়গা নেই, এখানটা করছি। তাহলে n যদি কমন নিই তাহলে হয়ে যাবে হচ্ছে n মাইনাস 5, আর এখানটা যদি আমি কমন নিই মাইনাস 4, তাহলে হয়ে যাবে n মাইনাস 5 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে n মাইনাস 4 আর n মাইনাস 5 ইকুয়াল টু 0, অতএব n ইকুয়াল টু 4 or 5, ঠিক আছে। এটা হবে তোমার অ্যান্সার। দেখবে 2 নম্বরের এরকম অঙ্ক আছে, ঠিক আছে। এটা নিশ্চয়ই টোকা হয়ে গেছে, আমি এর পরেরটা করাচ্ছি। তো এটা দ্বিতীয় অঙ্ক। বাকি যে দেখবে অঙ্কগুলো, যে এটার আগের অঙ্কগুলো যাদের এখানে বই আছে, তো দেখবে যে একেবারে সিম্পল, ওরকমই যেরকম গুণ করে করা, ঠিক আছে। মানে গুণ করার পরে যেরকম করে প্রথম অঙ্কটা দেখালাম ওরকম করে ভাঙতে হবে, প্রত্যেকটা অঙ্কের উপরে ভাঙতে হবে। ভাঙার পরে দেখবে দুদিকে সমান্তরাল সেগুলো কেটে বাকি যে পার্টটা পড়ে থাকছে ওইটাকে প্রসেস করলে একটা সমীকরণ পেয়ে যাচ্ছে। এবার সমীকরণটাকে তুমি মিডল টার্ম ফ্যাক্টর জানো ভালো মতোই, সেই মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে সলভ করবে, ঠিক আছে। এই পরের অঙ্কটা একটা কথা, আমি প্রত্যেকটা একটা নতুন যে কনসেপ্টগুলো আছে বইতে, বা যে কনসেপ্টগুলো ডাইরেক্ট নয় একটু ভাবতে হবে, সেগুলোকে আমি একটুখানি দেখানোর চেষ্টা করছি। যে বলে যে 4 জন পথিক আর একটা শহরে গেলে যেখানে 5টি হোটেল আছে, কোনো দুজন একই হোটেলে না থাকলে তারা কত রকমের থাকতে হবে, কোনো দুজন একই হোটেলে না থাকলে। এবার আমি দেখো 3টে জায়গায় দাগ দিয়েছি, এটা 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 একটাই না, মানে এখান থেকে এটা যাচ্ছে আর এটা এখান থেকে আবার ওই দাগটাই আসছে। তো আমি 3টে জায়গায় দাগ দিয়েছি, 4 জন 5টি আর 2 জন একই হোটেলে না থাকলে, মানে এখানে 3টে সেম। প্রথমে আমি কি বলেছি, পারমুটেশনে দেখতে রিপিট না, আমি কি দেখছি, 2 জন একই হোটেলে না থাকলে, মানে রিপিটের কেস নয়, মানে একটা হোটেলে একজনই থাকবে, মানে একাধিক জন এই সবের ব্যাপার কিছু নেই, ঠিক আছে। এখানে বোঝা যাচ্ছে যে এটা বস্তু আর এটা জায়গা, এরকম মনে হচ্ছে বা বোঝা যাচ্ছে। তো কথা হচ্ছে যে এটা আবার একটু ভুল ভাবছো, এইটাও একটু ভুল ভাবছো। যখন দেখবে এটা আমি শিখিয়ে রাখছি, যখন দেখবে বস্তু সংখ্যা জায়গার থেকে কম, ঠিক আছে, আমি মানুষগুলোকে বস্তু ধরতেই পারি, মানে একটা জিনিস আর কি,
আর হোটেলগুলো একটা জায়গা, যদি বল ফল দিয়ে তুলনা করা পড়বে। যদি দেখো বস্তু সংখ্যা জায়গা সংখ্যার থেকে কম, তাহলে জায়গাটাকে বস্তু সংখ্যার সঙ্গে রিপ্লেস করবে। জায়গাটাকে বস্তু সংখ্যার সঙ্গে রিপ্লেস করবে মানে হচ্ছে, যদি আমি এনপিআর করি, ভালো করে বুঝবে, এনপিআর এ আমরা কি বলতাম, এন হচ্ছে বস্তু আর হচ্ছে জায়গা, আর আরেকটা কি বলতাম, এন গ্রেটার দেন অর ইকুয়াল টু আর। এটাই হয় ফর্মুলা। ফর্মুলাটা তো চেঞ্জ করা সম্ভব না, ফর্মুলা চেঞ্জ করা সম্ভব না, সেন্সটা চেঞ্জ করা সম্ভব। সেন্স চেঞ্জ মানে কি, ভুল সেন্সে না, ঠিক সেন্সে। মানে আমি জিনিসটা এভাবে দেখব যে 5টি হোটেল 4জন পথিককে কত রকম ভাবে দেয়া যায়। 5টি হোটেল 4জন পথিককে কত রকম ভাবে দেয়া যায়, যাতে কাউকে মানে কোনো দুজনকে একই হোটেলে থাকতে না হয়, কোনো দুজনকে একই হোটেলে থাকতে না হয়। আমি এরকম বললাম না 4জন পথিক কত ভাবে হোটেলে থাকতে পারে, এটা প্রশ্নটা আছে, এটা প্রশ্নটা আছে, যার জন্য এই সেন্সটা ক্রিয়েট হচ্ছে, যাতে তোমার মনে হচ্ছে যে এন তো তার মানে হচ্ছে 4 আর এটা হয়ে যাবে 5, তাহলে এইটা হচ্ছে ফর্মুলা, কিন্তু এটা কখনোই হবে না। এই শর্তটা ম্যান্ডেটরি, এই যে n গ্রেটার দ্যান ইকুয়াল টু 4, এটা ম্যান্ডেটরি, মানে n কে সবসময় বড় হতে হবে। এবার তোমাকে দেখতে হবে যে ব্যাপারটা যে n আর r এরটাকে আমি রিপ্লেস করতে পারি। রিপ্লেস মানে কি, নিজেদের মধ্যে চেঞ্জ করতে পারি। হিসেব অনুসারে কি হচ্ছে, হিসেব অনুসারে 1 সেকেন্ড, ঠিক আছে, একটু ক্যামেরাটা বেঁকে গেছে। ঠিক আছে, এবার তুমি দেখছো যে n গ্রেটার দ্যান ইকুয়াল টু r নয়, তো সেই ক্ষেত্রে তুমি এরকম করে দিচ্ছ, ঠিক আছে, কিন্তু এরকম হবে না, এটা মাইন্ডে তোমাকে এইটাই করতে হবে 5p4। কেন করতে হবে, দেখো লজিকটা কি ভুল, লজিক তো ভুল নয়, যে আমি যদি এরকম করে কথাটা বলি যে 5টা হোটেল কিভাবে 4জন পথিককে দেয়া যায়, যাতে কোনো হোটেল দুটো পথিকের জন্য কমন না হয়, কোনো হোটেল দুজন পথিকের জন্য কমন না হয়, আমি লিখতেই পারি, বা কোনো হোটেল দুজন পথিকের জন্য রিপিট না হয়, এই সেন্সটাও আসতে পারে। রিপিট হওয়া মানে কি, মানে একটা হোটেলে দুজন থাকছে, এই সেন্সে তুমি ভাবতেই পারো না, ভুল তো কিছু ভাবছো না, তাই না? ভালো করে ভাবো যে আমি যদি এই কথাটা বলি তাহলে আমি কি ভুল ভাবছি, ভাবছি না নিশ্চয়ই, আমি ঠিকই ভাবছি। আমি যেটা বোঝাতে চাইছি বা যেটা ওরা বলছে সেই দুটোই সেম হয়ে যাচ্ছে, খালি আমি কেন এইভাবে আলাদা করে বলছি, যাতে আমার যে ফর্মুলা যেটা আমি শিখেছি সেই ফর্মুলা জিনিসটা আসে, এটাই আসছে না, বুঝাতে পারলাম? কারণ অনেকেই এই এই এটা সিম্পল একটা অঙ্ক, কিন্তু অনেকেই প্রথমে 4p5 দিয়ে করে, 4p5 দিয়ে, 4p5 দিয়ে করে, কিন্তু ফর্মুলা লাগায় এটা, মানে এটা হচ্ছে ফর্মুলাটা 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, যেটা হওয়ার কথা সেটাই লাগায়, কিন্তু এটা লিখে, কিন্তু এইটা যে এই টার্মটা লেখা হচ্ছে এটাই তো ভুল, ঠিক আছে? এই জন্য এই প্রশ্নটার উত্তর হবে 5p4। 5p4 আর 5p4 করলে উত্তর হয়ে যাচ্ছে তোমার 5 ফ্যাক্টোরিয়াল। কারণ আমি কি বলেছি, বারবার বলছি, আমি ডাইরেক্টলি এই জন্য করছি যাতে মাথায় থাকে জিনিসটা। এটা ডিফারেন্স কত, -1, আমি বলেছি -1 ডিফারেন্স থাকলে উপরে যেটা থাকে তার ফ্যাক্টোরিয়াল না, ঠিক আছে? এটা তো হবে না, n কিন্তু এখানে 5 আর r কিন্তু এখানে 4, ঠিক আছে? তো n এর ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে হচ্ছে 120, ঠিক আছে? বিন্যাসের অঙ্ক আবারও বলছি, লেখা ইম্পর্টেন্ট নয়, লেখা তুমি উদাহরণ বারবার যদি দেখতে থাকো বা যদি নিজে দু একটা লেখাও লেখো তাহলে অসুবিধা হবে না, আমি যেভাবে যে বলছি জিনিসটা সেরকম করো। এবার এই ক্ষেত্রে তুমি কি বলবে, এই ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে বলছি, কারণ লিখলে লিখে নিতে পারো যে 4জন পথিক 5টি হোটেলে, ঠিক আছে, থাকতে পারে হচ্ছে 5p4 প্রকারে, ঠিক আছে, যাতে কোনো হোটেল
কোনো হোটেলে দুজন ব্যক্তি না থাকে এই শর্তটা মানা যায়। অর্থাৎ যত রকম ভাবে 4 জন পথিক 5টি হোটেলে থাকতে পারে তার সংখ্যা হলো 5p4 equal to 120 বা 5p4 equal to 5 factorial equal to 120। ঠিক আছে, বাসে তারপর লিখে দিলে এটাই হলো মানে এরকম অ্যান্সার ব্র্যাকেটে যেরকম আমি লিখি ওরকম লিখতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল এই অঙ্কটা। এবার পরের অঙ্কে যাচ্ছি। ঠিক আছে, এটা হলো পরের অঙ্ক। পরের অঙ্কটা দেখো কি বলেছে যে হ্যাঁ আমি যেটা আগের দিনও বলেছিলাম যাদের এসএনদের বই নেই তারা সাঁতরার বই কিনতে পারো বা সাঁতরার বই থাকলে চলবে। কিছু একটা বই আশা করি আছে, আমার মনে হয় এসএনদের না থাকলে তারা সাঁতরাই কিনেছে। অন্য কোনো বইও যদি কিনে থাকে অসুবিধা নেই, কনসেপ্ট একই, কিন্তু এসএনদের সাঁতরার বইতে ভালো ভালো অঙ্ক আছে মানে অনুশীলনী। যদি অন্য বই কিনে থাকো আমার ঠিক আইডিয়া নেই, সত্যি যদি বলি অনেস্টলি যদি বলি আমার এসএনদের সাঁতরার বইয়ের আইডিয়া আছে যে ওদের ওখানে অঙ্কগুলো খুব ভালো থাকে। অন্য যদি কোনো পাবলিকেশনের বই তোমার কেনা থাকে ঠিক আছে কোনো অসুবিধা নেই, ভালো অঙ্ক থাকলে তো অসুবিধা নেই করছো। আর সব যে কোনো বই থাকুক উদাহরণগুলো দেখবে, উদাহরণগুলো দেখা মাস্ট। উদাহরণ দেখলে এক তো লেখার আইডিয়া পাবে, দ্বিতীয়ত যদি তুমি অঙ্ক করতে কিছু ভুল করছো কিছু ওই কনসেপ্টটা উদাহরণে গিয়ে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, উদাহরণগুলো দেখবে মাস্ট উদাহরণ, এবং প্রত্যেকটা অনুশীলনী প্রত্যেকটা চ্যাপ্টার যখনই সেই চ্যাপ্টারটা করবে উদাহরণটা দেখবে। ঠিক আছে, এটা গেল। আর যদি আমি যাদের এসএনদের বই আছে তারা তো এরকম করে ফলো করে করতে পারবে, আর যাদের এসএনদের বই নেই তারা কনসেপ্টটা বুঝে নাও, তারা নিজের যে বইটা আছে সেটা থেকেই করো, শুধু কনসেপ্টটা বুঝে নাও কি হচ্ছে কেন হচ্ছে। ঠিক আছে, তো এখানে একটা প্রশ্ন হচ্ছে ড্রট যেটা অক্ষরসমূহ কত উপায়ে বিন্যস্ত করেছে যাতে স্বরবর্ণগুলি একসাথে থাকে। ঠিক আছে, এবার আমরা এতদিন যেটা করেছি স্বরবর্ণগুলো একসাথে থাকে না, মানে আমরা কঠিনটা শিখে গেছি, কঠিনটাই তো। আর স্বরবর্ণগুলো একসাথে থাকে মানে থাকাটা আমরা বের করে মাইনাস করতাম। আমি কি বলেছিলাম যখন থাকে বলবো তখন মোট বিন্যাস এগুলো বার করার দরকার নেই, এটা বলেছিলাম। ঠিক আছে, আর মোট বিন্যাস মানে বার করবো না, এটা একটা আইডিয়া গেল। ঠিক আছে, আইডিয়াগুলো যেগুলো শিখেছো আমি সেগুলো রিপিট করছি, আবার আমি রিপিট করছি যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তো মোট বিন্যাস আমরা বার করবো না, এটা গেল। আর কি করবো না, দেখো এখানটা কি রিপিট হচ্ছে? ঠিক আছে, আমি যতদূর দেখতে পাচ্ছি কিছু রিপিট হচ্ছে না, মানে ডি একটা, আর একটা, এ একটা, ইউ একটা, জি একটা, এইচ একটা, টি একটা। ঠিক আছে, কোনো কিছু রিপিট হচ্ছে না, তাহলে আমিও রিপিট করবো না। আমি কি করবো, আমি স্বরবর্ণগুলোকে চিহ্নিত করবো। আমি প্রথমে এখানে লিখে নেবো হচ্ছে ড্রট। এবার ড্রটটা লেখার পর আমি স্বরবর্ণ কি চিহ্নিত করলাম, এ আর ইউ। ঠিক আছে, এ আর ইউ। ঠিক আছে, এবার আমি কিভাবে নাম্বারিংটা করব, আমি আবার বলেছিলাম নাম্বারিং কিভাবে করতে হয়। যে দুটোকে একসাথে রাখতে বলবে বা একসাথে রাখতে বলবে না, যে দুটো কি তিনটে কি চারটে, সেগুলোকে একসাথে নিয়ে নিতে হবে। একসাথে কিভাবে, এক ডিটাকে 1 নাম্বার দিলাম, আরটাকে 2 দিলাম, এ আর ইউটাকে একসাথে আমি 3 দিলাম, মানে এরা যেখানেই যাবে একসাথে যাবে, একসাথে হাত ধরাধরি, বলেছিলাম হাত ধরাধরি। তো তারপরে এটা হয়ে যাবে 4, এটা 5, এটা হয়ে যাবে 6। ঠিক আছে, 6টা ফ্যাক্টর। এবার যখন একসাথে থাকবে তার সংখ্যা কত হবে, তার মানে 6 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এখানেই শেষ নয়, আরো অফার আছে। অফারটা কি আছে, অফার হচ্ছে যে এ আর ইউটা নিজেদের মধ্যে বিন্যস্ত হবে। বলেছিলাম যে যখন বাকিগুলোর জায়গা ফিক্স থাকবে তখন এ ইউ নিজেদের মধ্যে বিন্যস্ত হবে। নিজেদের মধ্যে দুটো কত প্রকারে বিন্যস্ত হতে পারে, 2 ফ্যাক্টরিয়াল। তার মানে এটাই आंसर। বুঝা গেল, কটা ছিল, 7টা ছিল, তার মধ্যে তুমি দুটোকে একটা করেছো তাই 6টা হয়ে গেছে, 6 ফ্যাক্টরিয়াল। আর এ ইউ বিন্যস্ত হচ্ছে নিজেদের মধ্যে 2 ফ্যাক্টরিয়াল রূপে, 2 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এবার তুমি এইটাকে তুমি যদি সিম্পলিফাই করে লিখতে চাও লিখতেই পারো। কি লিখতে হবে তোমাকে, 6 ইনটু 5 ফ্যাক্টরিয়াল ইনটু 2 লিখলে। এবার 5 ফ্যাক্টরিয়ালের ভ্যালু জানো নিশ্চয়ই 120, করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে, মানে মুখস্থ হয়ে যাওয়ার কথা। যদি না হয় আমি বলছি 5 ফ্যাক্টরিয়াল 120 হয়। ঠিক আছে, মানে আমি এভাবে করি। ঠিক আছে, 120 ইনটু 2। ঠিক আছে, 6 দুগুণে 12 হয়। ওরকম যদি না করো তাহলে করতে পারো 720 ইনটু 2, কত হয়ে যাচ্ছে 0414। ঠিক আছে, আর যদি এরকম করে করো
ক্যালকুলেশনটা তোমার মানে তোমার মতো, মানে আমি বলছি যে আমি এখনো দেখো ক্যালকুলেটারে হাত দিইনি, ক্যালকুলেটর আমার সামনে রাখা আছে, লাগবে, কিন্তু আমি বলছি যে ফ্যাক্টোরিয়ালে যখন বড় বড় ফ্যাক্টোরিয়াল থাকবে তখন তোমাকে নিশ্চিতভাবে ক্যালকুলেটর ইউজ করতে হয়। কিন্তু ধরো অনেকগুলো ছোট ছোট ফ্যাক্টোরিয়াল আছে, তুমি ক্যালকুলেটরে পুট করছো, এবার ক্যালকুলেটরেরও না একটা মানে কি বলবো শেখার জায়গা আছে। তুমি ক্যালকুলেটরে না ধরো কিছু ভাগ করছো, ভাগে অনেক কিছু যোগ বা গুণ আছে, তুমি ব্র্যাকেট ইউজ করলে না, বা অনেক মানে কি বলবো মানে অনেক কিছু জিনিস তুমি ইনপুট করছো ক্যালকুলেটর, অনেকগুলো একটা বড়, এটাতে কি হয় তুমি একটা স্টেপে করতে যাও, এবার এতে কি হওয়ার চান্সটা থাকে, বাই চান্স তোমার একটা কিছু ডিজিট ভুল হয়ে গেল, এবার ক্যালকুলেটর আলো থাকে মানে তুমি ধরো বুঝতেও পারলে না, একটু বুঝতে পারছো কিভাবে পয়েন্টের ব্যাপারটা থাকে, ঠিক আছে, পুরো পয়েন্টের ব্যাপার থাকে, মানে পয়েন্ট 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 জুড়ে জুড়ে সংখ্যাগুলো তৈরি হয়, যদি এরকম করে দেখবে কোনোদিন, এরকম করে দেখবে, ঠিক আছে, এবার অনেক সময় না যে পয়েন্টটা ভিজিবল আর যে পয়েন্টটা ইনভিজিবল, এই দুটো ফারাক করাটা অনেক সময় সম্ভব হয় না, ঠিক আছে, অনেকের মনে হতে পারে যে কি আবার তোর মানে আমার চোখ খারাপ তাই জন্য এরকম বলছি, একদমই না। যখন তুমি এক বড় অঙ্ক করতে যাবে না, যখন তুমি অনেকগুলো অঙ্ক করতে হবে, বড় অঙ্ক করছো, তোমার টেনশনে মাথায় থাকবে না যে কি ইনপুট করছো কি করছো না, কারণ তোমাকে দেখে দেখে বসাতে হচ্ছে, ঠিক আছে, ওই জন্য চেষ্টা করবে যতটা যে ক্যালকুলেটরে হাত না দেওয়ার, হাত না দেওয়ার মানে কি মানে সিম্পলিফাই করে অঙ্কগুলোর ক্যালকুলেশন করা, এটা দেখো 12 × 120 করতে পারতে নিয়ে 1440, এবার আমি জানি না অনেকের মনে হতে পারে যে বেকার বেকার কথা বলছি বলছে, ঠিক আছে, বেকার ভিডিওটা চলছে, আমি এগুলো মানে আমি নিজে একটা সাফার করেছি আর নিজে আমি দেখে হচ্ছে জিনিসটা, তো আমি ওই জন্য আমি কথাগুলো বলছি যাতে তোমাদের সমস্যা না হয়, ঠিক আছে, কারণ ক্যালকুলেটর আমাদের হঠাৎ করে 11-12 সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে দেওয়া হয়, এবং এটা নিশ্চয়ই বুঝতে পেরেছে বুঝছি, ঠিক আছে, সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে দেওয়া হয় এবং তারপরে আমরা নিজেরা ক্যালকুলেশন না করে সবসময় ক্যালকুলেটরই ক্যালকুলেশন করতে, ঠিক আছে, ইভেন আমি আমার কয়েকজন বন্ধুকে এটাও করতে দেখেছি যে সিম্পলি ধরো 3 আর 4 গুণ আছে, সেটাকেও ক্যালকুলেটরে করতে, কারণ ক্যালকুলেটর হাতের সামনে আছে, চোখের সামনে আছে, 3 আর 4টাকেও সে ক্যালকুলেটরে ইনপুট করে গুণ করে তবে বসাচ্ছে, 3 4 যে 12 হয় এটা তার মাথায় আইডিয়া নেই, একদমই না, সে জানে, কিন্তু ওই একটা অভ্যেস হয়ে যায় যে তুমি বড় গুণটাও করে যাচ্ছ ছোট গুণটাও করছো, ওই জন্য যখন দরকার হবে অনেক অঙ্কই দেখবে ক্যালকুলেটর লাগছে না, অনেক অঙ্কই দেখবে ক্যালকুলেটর লাগছে না, ঠিক আছে, সেটা একটুখানি খেয়াল রাখবে। 2 4 6 8 9, ঠিক আছে, আমি প্রশ্ন টুকছি না, প্রশ্ন টুকতে একটা সময় তো যাই বুঝতেই পারছো, আমি প্রশ্নটা বলছি, এটাই বলেছে যে প্রশ্নটাকে আমি এভাবে টুকছি যাতে তোমরা বুঝতে পারো কি বলেছে। কোশ্চেন দেখো, কোশ্চেন তুমি এরকম করে যারা নোটস বানাচ্ছ না, তাদেরকে আমি একটা কথা বলি, সবসময় যে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে সবসময় যে নোটসে তোমাকে কোশ্চেন লিখতেই হবে এমন কোনো মানে নেই, মানে পুরো কোশ্চেনটা ওয়ার্ড বাই ওয়ার্ড লিখলে এরকম না, কি পয়েন্ট গুলো ধরার চেষ্টা করো, কি পয়েন্ট কি, কি পয়েন্টের প্রথম কি পয়েন্ট এটা, এগুলো হচ্ছে অক্ষর, সেকেন্ড কি পয়েন্ট কি 100 থেকে 1000-এর মধ্যবর্তী সংখ্যা বানাতে হবে, আর 3 নম্বর কি পয়েন্টটা কি হচ্ছে নো রিপিট, মানে একই অঙ্ক দুবার ব্যবহার করতে পারে না, তুমি যদি নোটসে লেখো নো রিপিট তাতেও কিছু যায় আসে না, তোমাকে আমি বারবার বলছি তুমি যদি উদাহরণ দেখো, উদাহরণটা ভালো করে ফলো করো, আর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যদি তুমি আমি বলছি 5 থেকে 10টা অঙ্ক ভালো করে অনেস্টলি লিখে করো, ঠিক আছে, তাহলে তোমার এই প্রত্যেকটা অঙ্ক লিখে, কারণ 11-12-এ তুমি প্রত্যেকটা অঙ্ক যদি লিখে করতে যাও অনেকটা সময় যায়, অনেকটা তোমার এইখানে তোমার কতগুলো অঙ্ক করলে কত রকমের অঙ্ক করলে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, কত রকমের একই রকমের 5-6টা অঙ্ক করাটা ইম্পর্টেন্ট নয়, তোমাকে প্রত্যেকটা রকমকে আয়ত্ত করা আর কত রকমের অঙ্ক তো সেটা ইম্পর্টেন্ট, তুমি এরকম করে যদি প্রত্যেকটা অঙ্ক লিখে প্রশ্ন বা উত্তর লিখে করছো তাহলে কিন্তু আমি বলবো পার্সোনালি ভুল করছো, ঠিক আছে, হ্যাঁ তোমার লেখা প্র্যাকটিস ঠিকই হচ্ছে কিন্তু তার জন্য কি হচ্ছে তোমার সময়টা যাচ্ছে, ঠিক আছে, আমিও কথা বলছি তাতেও সময় যাচ্ছে, সরি সরি এক্সট্রিমলি সরি, ঠিক আছে, এইটা হচ্ছে প্রশ্ন, আশা করি প্রশ্নটা ক্লিয়ার, তাই বলেছে তো 100 থেকে 1000-এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা
করা যায়, প্রত্যেক সংখ্যা যেন কোনো অঙ্ক রিপিট না হয়, এই কথাটাই সেখানে বলা হয়েছে। ঠিক আছে, এবার ভালো করে দেখো, 100 থেকে 1000-এর মধ্যবর্তী সংখ্যা বানাতে বলেছে, তার মানে হাজার হবে না, তার মানে কি হবে, 3 অঙ্কের সংখ্যা, কারণ হাজারই প্রথম 4 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের প্রথম সংখ্যা হচ্ছে 1000, আর 100 হবে না। ঠিক আছে, তাহলে কি কি হবে, 2 দিয়ে স্টার্ট হবে, 4 দিয়ে স্টার্ট হবে, 6 দিয়ে স্টার্ট হবে, 8 দিয়ে স্টার্ট হবে, 9 দিয়ে স্টার্ট হবে। ঠিক আছে, মানে অঙ্কগুলো, আর এখানে থাকবে দুটো করে জায়গা, এটারে দুটো 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 জায়গা। ঠিক আছে, ঠিক আছে, এবার লেখাটা কিভাবে আমি বললাম, যেগুলো বলছি শোন, 100 থেকে 1000-এর মধ্যবর্তী যতগুলি সংখ্যা হবে, সেই সংখ্যাগুলির শুরুর অঙ্কগুলি হবে যথাক্রমে 2, 4, 6, 8, 9। ঠিক আছে, প্রতি ক্ষেত্রে ফাঁকা দুটি স্থানে বাকি 4টে অঙ্ক 4p2 প্রকারে বিন্যস্ত হতে পারে। মানে এখানে 2 বসে গেল, তাহলে এখানে 2 বসাবো না, এই দুটোতে 4, 6, 8, 9 আছে, 4টে আছে, দুটো জায়গা 4p2। সিম্পল, কেন 4p2, কারণ আমি প্রথমে দেখতে পাচ্ছিলাম নো রিপিট জিনিসটা আছে কিনা, নো রিপিটের সেন্সটা আছে কিনা। ঠিক আছে, প্রশ্নটা যদি শোনো, প্রশ্নটা এটা বলেছিল যে যাতে প্রত্যেকটা সংখ্যায় কখনই একই অঙ্ক কি যেন বলেছিল, একের অধিকবার ব্যবহার না করা। ঠিক আছে, এরকমই কিছু একটা বলেছে, প্রত্যেকটি সংখ্যায় যে কোনো অঙ্ক কেবলমাত্র একবার, এই যে কেবলমাত্র একবার বা একের অধিকবার নয়, এরকম কিছু একটা থাকবেই, যাতে নো রিপিটটা তুমি বুঝতে পারো। তো এরকম হয়ে গেছে 4p2। ঠিক আছে, প্রতি ক্ষেত্রে 4p2 হবে, অর্থাৎ মোট বিন্যাস হবে, মোট বিন্যাস কত তুমি লিখে দিয়েছো, 2, 4, 6, 8, 9, 2, 4, 6, 8, 9। ঠিক আছে, অতএব মোট বিন্যাস হবে 1, 2, 3, 4, 5, 5 ইন্টু 4p2। 2 নম্বর অঙ্কে এর থেকে বেশি লেখার দরকার নেই, ব্র্যাকেটে শুধু লিখবে যেহেতু শুরুর অঙ্কগুলি মোট সংখ্যা ছিল 5টি, মোট সংখ্যা ছিল 5টি। ঠিক আছে, শুরুর অঙ্কগুলি মোট সংখ্যা ছিল 5টি, যার জন্য 5 ইন্টু 4p2। এবার এইটাকে তুমি সিম্পলিফাই করে লিখতেই পারো 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, লিখলে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 কি হয়ে যাবে, 120 বাই 2 হয়ে গেল 60। এরকম করতে পারো, আবার 4 3 করে ইনটু 2 ফ্যাক্টোরিয়াল করে 2 ফ্যাক্টোরিয়াল কেটে দিলে করে গুণ করছো, এটাও করতে পারো। আমি যেহেতু 5 ফ্যাক্টোরিয়ালের মানটা আমার মনে আছে, আমি 120 আর তলে 2 ফ্যাক্টোরিয়াল 2 হয় জানি, তাই 60 করে দিলাম। ঠিক আছে, এটা হয়ে গেল 2 নম্বরের শেষ অঙ্ক, শেষ কনসেপ্টের অঙ্ক, মানে শেষ কনসেপ্ট মানে 2 নম্বরের, এরপরে 4 নম্বরের ঢুকবো। ঠিক আছে, বলেছে একটা, এটা কত নম্বর হচ্ছে, 4 নম্বর হচ্ছে, একটি ঝোঁক শূন্য মানে কি, ঝোঁক শূন্য মানে হচ্ছে আনবায়াসড। ঠিক আছে, তোমরা শোলে দেখেছো, শোলেতে দেখেছো যে যে জয় মানে যে অমিতাভ বচ্চন, যে একটা কয়েন ছিল তার কাছে, সে সবসময় টস করতো, সবসময় মধ্যে হেড পড়তো, আমাদের মনে কাছে হেড পড়তো, মানে সব সময় মানে সে যেটা চাইতো সেটাই পড়তো, তার মানে কয়েনটা বায়াসড মানে কি, বায়াসড মানে হচ্ছে জিনিসটা কারিকুরি করা আছে, মানে কোনো একটা জায়গায় একটু ব্যালেন্স দিয়ে রেখেছে, মানে একটুখানি জিনিস এক্সট্রা জিনিস দিয়ে রেখেছে কোনো একটা দিকে, যাতে সেই দিকটা ভারী হয়ে যাচ্ছে, মানে কি ভারী হয়ে যাচ্ছে মানে সেই জিনিসটা নিচে চলে যাবে, অপর দিকটা শো করবে, বোঝাতে পারলাম, যে দিকটা ভারী করছে তার মানে সেটা নিচে চলে যাবে, ভারীটা নিচে থাকবে আর ওপর দিকটা শো করবে। ঠিক আছে, মানে বায়াসড মানে হচ্ছে তোমার কয়েনটা কারিকুরি করা আছে, বা অন্য কোথাও যদি বায়াসড ওয়ার্ডটা পাও তাহলে বুঝবে যে সেটা কারিকুরি করা আছে। ঠিক আছে, একটা ঝোঁকশূন্য মুদ্রাকে মোস্ট প্রবাবলি 5 বার বলেছে, মোস্ট প্রবাবলি একটা ঝোঁকশূন্য মুদ্রাকে
হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। আমি প্রশ্নগুলো তাদের জন্য লিখছি যার কাছে 7টার বই নেই, যাদের 7টা বই নেই তারা যারা নোটস বানাচ্ছে তারা যতটুকুনি আমি লিখছি ততটুকুনি লিখবে, ঠিক আছে। তোমাদের লেখার মতো করে আমি নোটস বানাবার মতো করে লিখছি, ঠিক আছে। এবার কথা হচ্ছে প্রথমে প্রশ্নে না আন্ডারলাইন করো, প্রশ্নেই আন্ডারলাইন করো, ঠিক আছে। প্রশ্নে আন্ডারলাইন কিভাবে করবে? 5-এর তারা আন্ডারলাইন করো, সংখ্যাগুলোকে তো আগে আন্ডারলাইন করবে, তারপরে কি করবে? ভিন্ন ফল, ভিন্ন ফল আসা সম্ভব। এবার ভিন্ন মানে কারণ মনে হতে পারে এটা রিপিট কেস নয়, রিপিট কেস নয়, তাহলে সে ভুল ভাববে। ভিন্ন মানে হচ্ছে মানে অনেক রকমের হতে পারে, হেড 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 হেড, 5টা কি কি হতে পারে ভালো করে বলবো। কয়েন আর ছক্কার এরকম প্রচুর অঙ্ক পাবে, 3টে জিনিসের অঙ্ক প্রচুর পাবে, এই পারমুটেশন কম্বিনেশন প্রবাবিলিটি, কয়েন ছক্কা আর হচ্ছে তাস, ঠিক আছে। তাসের আইডিয়া, কয়েনের আইডিয়া, ছক্কার আইডিয়া ক্লিয়ার হওয়া খুব দরকার। তাসে কটা টিক্কা থাকে, কটা রাজা, কটা রানী, কটা তাস থাকে, তারপর ছক্কায় কি কি থাকে, ঠিক আছে, তারপরে কয়েনে কি কি থাকে, ঠিক আছে। এবার ভালো করে কয়েন নিয়ে আমরা এখন করছি, কয়েন নিয়ে করবো, ছক্কা ফক্কা পরে করবো। কয়েনে দুটো জিনিস হওয়া সম্ভব, এক হেড একটা টেল। বায়াসড হলে কি হতো? যদি বায়াসড হতো কয়েনটা এরকম দাঁড়িয়ে যেতে পারতো, কয়েনটা মাঝ বরাবর দাঁড়িয়ে যেতে পারতো। ধরো 5 টাকার কয়েন, তুমি 5 টাকার কয়েনকে খেয়াল করো যে মোটা 5 টাকার কয়েন, সেটা কিন্তু তুমি মাঝখানে দাঁড় করাতে পারবে, ওই ধরনের কয়েন নয়, ওই ধরনের কয়েন নয়। 5 টাকার কয়েন মাঝখানে দাঁড়িয়ে যায়, তুমি এরকম করে দাঁড় করিয়ে রাখতে পারবে, ঠিক আছে, এবং অনেকটা সময় ধরেই দাঁড় করিয়ে রাখতে পারবে, ঠিক আছে। ওরকম কয়েন নয়, কয়েন মানে যে 1 টাকা 2 টাকা যে কয়েন ওরকম কয়েন, ঠিক আছে। এবার কথা হচ্ছে 2 রকমের ফল আসা সম্ভব, ঠিক আছে, একটা হেড একটা টেল। তাহলে ফল কত রকমের আসা সম্ভব? 2। তাহলে এখানে যে ফলটা লিখেছে, এই ফলটার আসলে ভ্যালু কত? এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা হচ্ছে 2। এটা লেখেনি, এটা আন্ডারস্টুড, কারণ তোমার কাছে কয়েনের আইডিয়া থাকবে এই ভেবে কোশ্চেনটা করা, ঠিক আছে। এইটা আমি একটু সময় লাগিয়েই করছি, আমি প্রত্যেকটা অঙ্কতে সময় লাগাচ্ছি এই জন্য যে কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার, কত মানে অঙ্ক করলাম সেটাতে কনসেপ্ট গুলো ক্লিয়ার করা। ভ্যালু 2, ঠিক আছে। এবার ভ্যালু যখন 2 মানে 2 রকমের ফল আসা সম্ভব, 2 রকমের, এর থেকে বেশি বা এর থেকে কম হবে না, ঠিক আছে। একেবারে 2 রকমের, হেড না হলে টেল করবে। একটা তুমি কয়েন টস করছো, হয় হেড করবে না হলে টেল করবে। এবার কি কি সম্ভব হয়? হতে পারে হেড 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 হেড, হতেই পারে, না হওয়ার কিছু নেই। আনবায়াসড বলেছে মানে ঝোঁক শূন্য বলেছে, কারোর হাত নেই এখানে। যদি হেড 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 পড়ে মানে 5টি হেড পড়ে, কারোর হাত নেই এখানে। বা হতে পারে টেল 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 টেল, এটাও হতে পারে। আবার হতে পারে হেড টেল টেল হেড টেল, এরকম হতে পারে। মানে অনেক রকমের হতে পারে। এবারে সেই অনেক রকমটা কি? এখানে হচ্ছে ওই কেসটা যেটা হচ্ছে n টু দি পাওয়ার r। কেন n টু দি পাওয়ার r এবার বুঝো। দুটো ফল, দুটো ফল মানে দুটি ফল, দুটি ফলের প্রত্যেকটি ফল, দুটি ফলের প্রত্যেকটি ফল ম্যাক্সিমাম 5 বার রিপিট হতে পারে। 5 বার রিপিট হচ্ছে না ম্যাক্সিমাম, কারণ 5 বারে তুমি টস করছো, 5 বারে রিপিট হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 5 বার রিপিট হচ্ছে। আর ম্যাক্সিমাম 5 বার রিপিট হচ্ছে দুটি ফলের প্রত্যেক, মানে দুটি হচ্ছে তার মানে n, তার মানে n এর ভ্যালু হচ্ছে 2, আর ম্যাক্সিমাম যেটা রিপিট হয় সেটা হচ্ছে r, r তার মানে কত? 5, আর তার মানে 5, কারণ ম্যাক্সিমাম তুমি একটা ফলকে, একটা ফল, এটা তো একটাই ফল, এইটা একটাই ফল, আবার এটাও একটা ফল, মানে হেড টেলের হেডটা ম্যাক্সিমাম 5 বার রিপিট হতে পারবে, টেলটা ম্যাক্সিমাম 5 বার রিপিট হতে পারবে। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে যে 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 কত হয়? 4 দুগুণে 8, 16, 32, 32 হলে অ্যান্সার, ঠিক আছে। বোঝা গেল? ছক্কার কেসটা দেখে বলবে একটা ছক্কাকে 4 বার ছুঁড়লে কি কি হতে পারে, ঠিক আছে। এবার ছক্কায় কটা জিনিস থাকে আমি মুখে বলে দিচ্ছি। ছক্কায় কটা জিনিস থাকে? ছক্কায় 6টা ঘর থাকে, 6টা ঘর। পুটের উল্টো দিকে কি থাকে? 6। এটা ভালো, এইগুলো মাথায় রাখতে হবে। পুটের উল্টো দিকে 6 থাকে, ঠিক আছে। সবসময় জানবে যে একটা ছক্কার মানে বোথ সাইডে যে দুটো নাম্বার থাকে তার যোগফল হয় হচ্ছে 7, ঠিক আছে। তাহলে হবে 6 1
মানে 6 উল্টো দিকে 1 থাকবে, পুটের উল্টো দিকে 6, মানে ওটাই বলছি। 2 এর উল্টো দিকে থাকবে 5, 2 যে দিকে 2 যেই সাইডটা থাকে তার উল্টো দিকে 5 থাকবে, আর 3 যে সাইডটা থাকে তার উল্টো দিকে থাকবে 4, ঠিক আছে? মানে যোগফল 7 হবে। এবার বললে একটা ছক্কাকে এরকম 4 বার কি 5 বার কি 6 বার যত ইচ্ছে বার টস মানে চালা হলো, কত রকম বিভিন্ন ফল আসা সম্ভব, এরকম বলবে। এবার তোমার 6টা ভ্যালু আছে, ধরো পুটটা কবার আসতে পারে, ম্যাক্সিমাম পুটটা আসতে পারে 6 বারই পুট আসতে পারে। আবার 6 ছক্কা পড়তে পারে 6 বার, আবার 6 বারই 2 পড়তে পারে, 6 বারই 4 পড়তে পারে। তার মানে প্রত্যেকটা ভ্যালু ম্যাক্সিমাম কতবার রিপিট হচ্ছে, 6 বার। এবার প্রত্যেকটা ভ্যালু যদি ম্যাক্সিমাম 6 বার রিপিট হয়, মোট ভ্যালু কটা আছে, 6টা। তাহলে উত্তর কি হবে, 6 টু দি পাওয়ার 6। এবার 6 টু দি পাওয়ার 6 কে তোমরা সিম্পলিফাই করতে হবে, মানে গুণ করে করে 6 টু দি পাওয়ার 6 এর आंसर। 2 টু দি পাওয়ার 5 টা কেন বললাম, ওটা ইজি, ঠিক আছে? এরপরে যাচ্ছে হচ্ছে 4 মার্কস। তো এটা এবার 4 মার্কসে চলে এসেছি। 4 মার্কসে দ্বিতীয় অঙ্ক এটা। তো প্রথম অঙ্কটা সেই ক্যালকুলেশনই আছে, তো প্রথম অঙ্কটার করার ছিল। তো দ্বিতীয় যে অঙ্কটা বলছে সেখানে বলছে যে আমি কি পয়েন্টগুলো দিয়ে লিখেছি, কি পয়েন্টগুলো, যে লগারিদম শব্দটা বলেছে, এইটাকে বলেছে কত ভাবে বিন্যস্ত করা যাবে যাতে, মানে দুটো প্রশ্ন, এটা কোশ্চেন নাম্বার, এটা যদি বলি 1, এটা হবে 2, ঠিক আছে? যে কতগুলি এল দিয়ে শুরু, এরকম বিন্যাস সংখ্যা কত, আর কতগুলি এল দিয়ে শুরু এম দিয়ে শেষ নয়, এরকম বিন্যাস সংখ্যা কত, ঠিক আছে? এবার কতগুলি এল দিয়ে শুরু এটা আমরা পারবো, ফিক্সিং মেথড বলেইছিলাম। আগে আমাদের কি দেখার কাজ, যেটা আমি বলেছিলাম যে রিপিট আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি কোনো রিপিট নেই, তাই না? যে এল ও জি এ আর আই টি এইচ এম সব একটা একটা করে। তাহলে আমরা যখন দেখতে পাচ্ছি রিপিট নেই, তাহলে সিম্পল এম্পিয়ার, যেখানে n ইকুয়াল টু আর, এম্পিয়ার যদি কোশ্চেন নাম্বার 1টা সলভ করি তাহলে হয়ে যাবে এম্পিয়ার ফর্মুলা লাগবে, এম্পিয়ার ফর্মুলা হবে। এবার এম্পিয়ার ফর্মুলার কোনটা হবে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 1 এটা এ। আমি স্টেপ বাই স্টেপ বারবার প্রত্যেকটা অঙ্কে আমি ফোকাস করার চেষ্টা করছি, সেই স্টেপগুলো পরপর যেভাবে অঙ্ক করতে হবে, ঠিক আছে? প্রথমটা এম্পিয়ার ফর্মুলা দিয়ে হবে, এটা আমরা বুঝে নিয়েছি। তারপরে এল দিয়ে শুরু, এল দিয়ে শুরু মানে এই বিন্যাসের প্রথম ঘরটা এল কবজা করে বসে আছে, তার মানে এই যে বাকি ঘরগুলো আছে সেই ঘরগুলো এল ছাড়া বাকি জিনিসগুলো হবে। কেন বাকি জিনিসগুলো হবে, কারণ একটাই এল আছে, আর কোনো এল নেই। তাহলে এল ছাড়া বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। অর্থাৎ এল দিয়ে শুরু, এল যদি এখানে থাকে একটা জায়গায় ফিক্স থাকে, এল যদি একটা আমি ধরলাম প্রথম ঘরে এল ফিক্স, তাহলে বাকি পড়ে থাকছে কটা, 8টা ঘর। 8টা ঘরে এই 8টা অক্ষর কত রকম ভাবে বিন্যস্ত হতে পারে, 8টি ঘরে এল ছাড়া 8টি অক্ষর 8 ফ্যাক্টরিয়াল রূপে বিন্যস্ত হবে। তাই তো, 8 ফ্যাক্টরিয়াল রূপে বিন্যস্ত হবে। তাহলে এটাই হবে উত্তর, অর্থাৎ 8 ফ্যাক্টরিয়ালটাই হবে উত্তর। মানে এটা একটা জাস্ট দুটো স্টেপের অঙ্ক, ঠিকঠাক যদি ভাবা যায় পারমুটেশন অঙ্ক খুব একটা বড় হয় না, ঠিক আছে? মানে তুমি অঙ্কটা দেখেই পরপর স্টেপগুলো মাথার মধ্যে অ্যাজিউম করে নিতে পারবে, ঠিক আছে? এটা গেল। তো এটা গেল যে 8 ফ্যাক্টরিয়াল রূপে জিনিসটা হবে, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। এরপরে যে পরের পার্টটা রয়েছে, পরের পার্টটা কি বলছে, পরের পার্টটা বলছে কতগুলো এল দিয়ে শুরু হবে কিন্তু এম দিয়ে শেষ হবে না, ঠিক আছে? এল দিয়ে শুরু হবে এম দিয়ে শেষ হবে না। এবার আমাদের কি প্রথম পার্টটা থেকে আমরা কি পেলাম, এই পার্টটা মুছছি, এটার উত্তরটা মুছছি, 8 ফ্যাক্টরিয়াল রূপে বিন্যস্ত হবে, আশা করি বোঝা গেছে। তাহলে পরের পার্টটা আমরা কি পেলাম, যে এল দিয়ে শুরু কটা হচ্ছে, সরি, এল দিয়ে শুরু যদি আমি ধরি, এল দিয়ে শুরু সংখ্যা হচ্ছে, এল দিয়ে শুরু হচ্ছে 8 ফ্যাক্টরিয়াল, মানে এল দিয়ে শুরু হচ্ছে এরকম সংখ্যা হচ্ছে 8 ফ্যাক্টরিয়াল, রাইট? তারপর আমাদের বলছে এম দিয়ে শেষ হবে না।
আমি যখনই বলেছি নয়, এই নয় এরকম বলবো, নয় মানে হবে না বা এরকম একটা সেন্স হবে, আমরা বার করে নেব হবে। হবে বার করে নিলে কি হবে, যেটা মোট বিন্যাস, এখানে মোট বিন্যাস কোনটা, মোট বিন্যাস কিন্তু 9 ফ্যাক্টোরিয়াল নয়, কারণ এখানে 9টা সংখ্যা আছে, 9 ফ্যাক্টোরিয়াল মোট বিন্যাস নয়। মোট বিন্যাস হচ্ছে এল দিয়েটা আমরা বার করে নিয়েছি শুরু, আমরা বার করব এল দিয়ে শুরু এম দিয়ে শেষ, এম দিয়ে শেষ, সেটা বার করে নেব। এবার বার করে আমরা কি করব, এল দিয়ে শুরু থেকে ওটা বাদ দিয়ে দেবো, তার মানে এল দিয়ে শুরু থেকে যদি এটা বাদ দিয়ে দিই, তারপরে যে উত্তরটা পাবো সেই উত্তরে এল দিয়ে শুরু হবে এম দিয়ে শেষ হবে না, তাই তো হবে, কারণ এল দিয়ে শুরু আর এম দিয়ে শেষ এরকম যতগুলো বিন্যাস সব যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এটা খুব স্বাভাবিক যে যেটা পড়ে থাকবে সেটা এম দিয়ে শেষ হবে না কিন্তু এল দিয়ে শুরু হবে, তাই তো। তাহলে এল দিয়ে শুরু আমরা পেয়ে গেলাম 8 ফ্যাক্টোরিয়াল, আর আমরা এম দিয়ে শেষ হবে এরকম যদি দেখতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, প্রথম পজিশনটা এল, এরকম অনেকগুলো ঘর থাকবে, অনেকগুলো ঘর থাকবে, শেষ পজিশনটা এম, রাইট, এই দুটোকে করে দিতে হবে ফিক্সড, প্রথম পজিশনটা এল আর শেষ পজিশনটা এম আমাদের করে দিতে হবে ফিক্সড, রাইট। এরপর আমাদের যে কাজটা হবে, মাঝখানের এই ঘরে কটা অক্ষর বসবে, এই যে এতগুলো ঘর আছে কটা অক্ষর বসবে, তাহলে সিম্পল, ভালো করে দেখো, লগারিদম, লগারিদমটাও কিন্তু এল দিয়ে শুরু এম দিয়ে শেষ, তাই না। তাহলে আমি 8টা মুছে দিই, এই উপরে যে 8টা ছিল ওটা মুছে দিই, তাহলে কটা হচ্ছে, এমটা যদি এখানে ফিক্স রয়ে যায় আর এলটা যদি এখানে ফিক্স থেকে যায়, তাহলে ও জি এ আর আই টি এইচ, এই 7টা অক্ষর মাঝের যে ঘরটা থাকবে, এই ঘরগুলো এখানটায় বিন্যস্ত হবে, তাহলে 7টা অক্ষর, তার মানে এল দিয়ে শুরু এম দিয়ে শেষ, এম দিয়ে শেষ, এরকম এরকম 7 ফ্যাক্টোরিয়াল বিন্যাস সম্ভব, সম্ভব, রাইট। তাহলে এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার কত হবে, শেষ 9 যে অ্যান্সারটা, এটার অ্যান্সার হবে 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 8, যদি আমি 7 ফ্যাক্টোরিয়াল কমন নিই তাহলে হয়ে যাবে হচ্ছে 8 মাইনাস 1 ইন্টু 8 মাইনাস 1, তাই তো 8 ফ্যাক্টোরিয়ালটাকে আমি 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, 8 মাইনাস 1 মানে 7, 7 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এই যে এই ব্যাপারটা লাগাবে হচ্ছে ক্যালকুলেটর, ভালো করে দেখো কি ক্যালকুলেট করবো, ক্যালকুলেটর লাগাও, ক্যালকুলেটর যদি লাগাও তাহলে দেখবে কি আছে, 7 ফ্যাক্টোরিয়াল আছে, 7 ফ্যাক্টোরিয়ালটাকে তুমি 7 ফ্যাক্টোরিয়াল লিখতেই পারো, আর কত হবে 35280, 35280, একবার উত্তরটা যাদের এসএনদের বই আছে চেক করে নিও, আমার মনে হচ্ছে ঠিকই আছে, কারণ প্রসেস ঠিক আছে একদম, 35280, ক্যালকুলেশন ভুল হওয়ার কথা না, ঠিক আছে। আমি একবার চেক করে নিই, আশা করছি ঠিক আছে, আশা করছি 35280 একদম ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে। দুটো কোশ্চেন, আসলে এখানে 3টে কোশ্চেন ছিল, 3টে কোশ্চেন কি ছিল, বলেছিল এইগুলো নিজেদের মধ্যে কতভাবে বিন্যাস হতে পারে, যার উত্তর হতো 9 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তো আমি ওটা করিনি কারণ ওটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। চলে যাচ্ছি পরের অঙ্ক। তো এটা 4 মার্কসের পরের অঙ্কটা, এটা আছে মানে প্রশ্নে যেটা আছে আমি এক্সাক্ট লিখিনি, আমি যেটা লিখেছি সেটা প্রশ্নে এরকম নেই, প্রশ্নে এরকম আছে যে 3 জন বালক ও 5 জন বালিকাকে কত উপায়ে বিন্যস্ত করতে হবে যাতে 3 জন বালক একত্রে না থাকে, ঠিক আছে, মানে একই সারিতে কত উপায়ে বিন্যস্ত করা যায় 3 জন বালক ও 5 জন বালিকাকে যাতে 3 জন বালক একত্রে থাকে, 3 জন বালক একত্রে থাকে, ঠিক আছে। এইটার প্রশ্নটা করার সময় আমাদের প্রথমেই যে জিনিসটা আগেই মাথায় আনতে হবে যে এটা মানুষের কেস, তাই তো, মানুষের কেসে কখনো রিপিট হওয়া সম্ভব নয়, মানে অ্যাট এ টাইম একজন মানুষ মানে দুটো পজিশনে বসতে পারবে না, মানে একটা মানুষ এখানেও থাকবে অ্যাট এ টাইম, আবার এখানেও থাকবে, এটা হতে পারে না, তার মানে এখানে কোনো রিপিটের কেস হবে না, তার মানে মানুষের কেসে সবসময় এনপিআর বা ফর্মুলা দিয়ে হবে, ঠিক আছে। এবার সেখানে দেখতে হবে n ইকুয়াল টু আর নাকি n গ্রেটার দ্যান আর, সেটা আলাদা প্রশ্ন। মানুষ দিয়ে যখন বিন্যাস করা হবে, মোট কথা একটা সারিতে
ঠিক আছে, আমার প্রশ্নটা একটু ভুল হয়েছে। 3 জন বালক বা কত উপায়, এখানে যদি আমি লিখি একটি সারিতে, ঠিক আছে, আমি যেটা বলেছিলাম লিনিয়ার পারমিউটেশন একটি সারিতে, ঠিক আছে, এটা এখন লিনিয়ার পারমিউটেশনেরই অঙ্ক আমি করছি। এবার কথা হচ্ছে যে অঙ্কটায় বলেছে 3 জন বালক একত্রে থাকবে, যখনই এরকম বলে দেবে বা একত্রে থাকবে না বা একত্রে থাকবে, তখনই আমাদের কাজ হচ্ছে যারা একত্রে থাকবে তাদেরকে আমরা একটা নাম্বারিং দেবো, আমরা দেবো হচ্ছে 1, ঠিক আছে। আর এখানে আছে কজন, 5 জন আরো বালিকা আছে, ঠিক আছে। 5 জন বালিকা আমরা একটু গ্যাপ দিয়ে লিখছি আলাদা করে বোঝানোর জন্য। 5 জন বালিকা, এরা হচ্ছে 5 জন, তো এটা 2, 3, 4, 5, 6। ঠিক আছে, 5 জন বালিকা, এখানে 3 জন বালক, ঠিক আছে, 3 জন বালক। এবার কথা হচ্ছে যে 3 জন বালকের জন্য একটাই জায়গা লাগবে, মানে একই জায়গায় ওরা বসবে না, মানে একটা স্পেসে বসবে না। মানে 3 জন বালক, মানে আমি যদি গ্যাপ বলি, একটা মানে জায়গা মানে এক একটা গ্যাপ না, তাই না, মানে এগুলো ফাঁকা আছে, ওরা 3 জন ঠিক পরপরই বসবে, ঠিক আছে, একদম পরপর, ঠিক আছে, এরকম মানে কত উপায় বলেছে, তো আমি প্রথমে ধরো এরকম 3 জন বসে গেল, তারপরে এরা বসলো, এটাও একটা বিন্যাস যেখানে 3 জন একসাথে বসেছে, বা হয়ে গেল একটা, তাও মেয়েরা একসাথে বসবে এরকম কিছু বলেনি, ঠিক আছে। তাহলে আমরা কি এটা ধরতে পারি যে এখানে মোট 6 জন আছে, আমরা 3 জনকে একটাই ধরবো, বলেছি 3 জনকে যাদেরকে একত্রে থাকা না থাকার ব্যাপার তাদের এক ধরতে, তাহলে এখানে মোট 6 জন আছে। তাহলে 6 জন নিজেদের মধ্যে 6 ফ্যাক্টোরিয়াল রূপে বিন্যস্ত হবে, রাইট, 6 জন নিজেদের মধ্যে 6 ফ্যাক্টোরিয়াল রূপে বিন্যস্ত হবে। এখন 6 জন নিজেদের মধ্যে যখন 6 ফ্যাক্টোরিয়াল রূপে বিন্যস্ত হবে, তখন 6 এর পার্সপেক্টিভে, 8 এর পার্সপেক্টিভে এটা একটা, কিন্তু এটা কি আদৌ একটা, এটা তো 3টে আছে। তাহলে এটার প্রত্যেকটা বিন্যাসে, যখন এই বিন্যাসে ধরো 5 জন মেয়ে আছে, এটা নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করবে, নিজেদের মধ্যে এরা কত প্রকারের জায়গা চেঞ্জ করবে, 3 ফ্যাক্টোরিয়াল। এন্ড দ্যাট ইজ ইওর অ্যান্সার। বললাম না পারমুটেশন অঙ্ক খুব একটা বড় হয় না, মানে একদম এক লাইন, এটা 4 মার্কস, এটা 4 মার্কসের অঙ্ক, 4 মার্কসের অঙ্ক এটা। মানে তুমি যদি একটুখানি লিখে ঠিকঠাক করে পুরো অঙ্কটা করে ফেলতে পারো, ভাবনার জায়গাটা এটাই নিয়ে তুমি অনায়াসে অঙ্কে মানে ফুল মার্কস পেয়ে যাবে, অনায়াসে, ঠিক আছে। এবার এটাকে তুমি সিম্পলিফাই করলে 6 ফ্যাক্টোরিয়াল, বা আদারওয়াইজ তুমি কি করছো 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 করে দাও, কারণ 3 ফ্যাক্টোরিয়াল 6 হয়। তাহলে তুমি তারপরে কি করছো, ক্যালকুলেটর নিয়ে তুমি লিখলে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6, কত হলো 4320, এটাই অ্যান্সার হবে 4320। আচ্ছা, যেটা বলার বিষয়, যখন তোমার দেখবে, যেটা বলছি, যে যখন দেখবে যে বড় বড় সংখ্যা, যেমন 10 টু দি পাওয়ার 6, বা 10 টু দি পাওয়ার 6 করছে না, 10 টু দি পাওয়ার 6 তাও করে দেবে, ধরো 8 টু দি পাওয়ার 6 আছে, বা ধরো 9 টু দি পাওয়ার 9 আছে, এরকম কোনো সংখ্যা, এগুলোকে তুমি ওরকম করেই রেখে দিতে পারো, এরকম করেই রেখে দিতে পারো। কিন্তু ধরো ছোট ছোট ফ্যাক্টোরিয়াল, বা ধরো বড় মানে ছোট ছোট এরকম টু দি পাওয়ারের এরকম মান এসছে, সেগুলো কিন্তু তোমাকে সিম্পলিফাই করে উত্তর লিখতে হবে, ঠিক আছে, এটা মাইন্ডেড, ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে পরের যে অঙ্কটা, সেখানে বলেছে, ঠিক আছে, আমি সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলি করাচ্ছি, এই অঙ্কটা বোধহয় 7 নাম্বার আছে 4 মার্কস এসএনদের বইতে, ঠিক আছে। এর পরের যে অঙ্কটা, পরের অঙ্কটা বলা হয়েছে যে ভেনাস একটা ওয়ার্ড আছে, ভেনাস, ঠিক আছে, পরের যে ইম্পর্টেন্ট অঙ্ক একটা ভেনাস, সেখানে একটা জিনিস বলা হয়েছে, আমি এক্স্যাক্টলি অঙ্কটা টুকছি যেটা আছে প্রশ্নে। এটা হচ্ছে তোমার প্রশ্ন, বা এটাই হচ্ছে ওদের মানে কি বলবো ক্লেম, যেটা করতে হবে। এবার ভালো করে বোঝো, এই জিনিসটার মানে বুঝতে পেরেছো, স্বরবর্ণের ক্রম অপরিবর্তিত থাকে। এই যে কথাটা বলেছে স্বরবর্ণের ক্রম অপরিবর্তিত থাকে, এটার মানে কি? এটা অনেকে ভাবতে পারো, দুটো জিনিস ভাবা যেতে পারে, একটা যে স্বরবর্ণ দুটো যে পজিশনে আছে সেই পজিশনেই যেন থাকে, ঠিক আছে, মানে স্বরবর্ণ এটা ইটা আছে 2-তে, আর ইউটা আছে 1 2 3 4 2 আর 4, এটা একটা হতে পারে, এটা ভাবা যেতে পারে ক্রম, মানে ক্রম মানে কি নাম্বার পজিশন এটা। আরেকটা যেটা ভাবা যেতে পারে সেটা হচ্ছে যে যেমন ইটা আগে আছে ইউটা পরে আছে সেরকম, ঠিক আছে।
আমি তোমাদের জানিয়ে রাখি প্রথমটা হবে না, প্রথমটা নয়, ঠিক আছে। পজিশন বলেনি যে স্বরবর্ণের জায়গা অপরিবর্তিত থাকবে, ক্রম অপরিবর্তিত থাকছে মানে যেমন মানে যে অর্ডারে আছে, যে অর্ডারে, ক্রম মানে হচ্ছে অর্ডার, ক্রমের যদি ইংলিশ করো তাহলে অর্ডার, যেমন আমরা ডিক্রিজিং অর্ডার, ইনক্রিজিং অর্ডার, মানে পরপর যে ভাবে আছে, ঠিক আছে, সেইটা যেন স্বরবর্ণ দুটো মানে মেনটেন করে, মানে স্বরবর্ণ দুটো যেন যে কোনো বিন্যাসে, ধরো এই বিন্যাসটা এরকম একটা বিন্যাস হলো যেখানে এইটা হলো, ঠিক আছে, ভি এন, বা এরকম একটা বিন্যাস হলো যেখানে এরকম হলো, বা এরকম একটা বিন্যাস হলো যেখানে এরকম হলো। তো প্রত্যেকটা ক্ষেত্রে ই গুলো আগে আছে, ঠিক আছে, আর তারপরে ইউ বসেছে, তারপরে ইউ বসেছে, যেটা প্রথমে দিয়েছিল স্বরবর্ণের ক্রম অপরিবর্তিত। এইগুলো হয়ে যাবে হচ্ছে রাইট, মানে এইগুলো আমরা ক্যালকুলেট করব, আর এইগুলোকে বাদ দেব। মানে ধরো এরকম একটা বিন্যাস আসবে নিশ্চয়ই, নিজেদের মধ্যে এরা যখন বিন্যাস হবে যে এরকম একটা বিন্যাস আসবে, এবার এরকম একটা বিন্যাস আসবে যেখানে, ঠিক আছে, এই ধরনের বিন্যাস যেখানে ইউ গুলো ই এর আগে বসেছে, ইউ গুলো ই এর আগে বসেছে, আমরা তো বাঁদিক থেকে পড়বো না, ইউ গুলো ই এর আগে বসেছে, এগুলো আমরা ধরবো না, ঠিক আছে। মানে ক্রম অপরিবর্তিত থাকবে মানে এইগুলোই, যে এইগুলো ধরবো না আর এইগুলোকে কাউন্ট করবো, ঠিক আছে। এবার ভালো করে ব্যাপারটা বুঝো। তোমাকে একটা আমি প্রশ্ন করছি, নিজেরা মনে মনে উত্তরটা দাও। এরা যখন নিজেদের মধ্যে বিন্যস্ত হবে, ক প্রকারে বিন্যস্ত হতে পারে? আমি কি দেখবো রিপিট হচ্ছে কিনা, আমি দেখছি রিপিট নেই, রিপিট নেই মানে এনপিআর, এনপিআর এর এখানে এন ইকুয়াল টু আর, এনপিআর যেখানে এন ইকুয়াল টু আর, এন ইকুয়াল টু আর, এবার এন এখানে কত, এন এখানে হচ্ছে 1 2 3 4 5, এন এখানে 5টা, ঠিক আছে। তাহলে এন, এটার উত্তর কত হবে? অতএব হয়ে যাবে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 120, ঠিক আছে। এই 120টা হচ্ছে তোমার মোট বিন্যাস, মোট বিন্যাস এই 120টা, ঠিক আছে। এবার আমাকে বলো যে এই 120 বিন্যাসে কটা বিন্যাসে ই ইউ এর আগে থাকবে আর কটা বিন্যাসে ইউ ই এর আগে থাকবে, অর্থাৎ কটা বিন্যাসে এই ক্রমটা অপরিবর্তিত মানে যেরকম আছে ইটা ইউ এর আগে সেরকম থাকবে, আর কটা বিন্যাসে ইউটা ই এর আগে চলে যাবে, ঠিক আছে, বলতে পারবে? একটু ভাবো, ঠিক আছে, পজ করে নাও, ঠিক আছে, আমি বলে যাচ্ছি তুমি পজ করে নাও, পজ করে ভাবো, তোমার মেলাবে, ঠিক আছে। আমি বলছি যে এই জিনিসটা থাকবে 50-50, 50-50। কেন 50-50 থাকবে ভালো করে বোঝো, এই এই আইডিয়াগুলো, আমি কনসেপ্টগুলো ক্লিয়ার করছি, ভালো করে বোঝো। প্রত্যেকটা বিন্যাসে আমি ধরছি ভি এন এস, একটা এরকম বিন্যাস যেখানে এইটাই ধরো, এই বিন্যাসটাই ধরো, যেখানে এখানটা ই ছিল, এখানটা ইউ ছিল, এখানটা ই ছিল, আর এখানটা এই দুটো জায়গা ফাঁকা, এই যে দুটো জায়গা, এই দুটো জায়গা ফাঁকা, এখানে ই আর ইউ বসবে। এবার প্রত্যেকটা বিন্যাসে এটা মাথায় রাখো যে, ভালো করে ভাবো, প্রত্যেকটা বিন্যাসে এরা তিনজন ভি এন এস, এরা তো নিজেদের মধ্যে বিন্যস্ত হচ্ছে, কিন্তু যখন এদের জায়গা আমি ফিক্সড করে দেবো যে চলো এরা জায়গা ফিক্স, তখন ই আর ইউ প্রত্যেকটা বিন্যাস যখন এদের জায়গা ফিক্স, তখন এরা দু রকম বিন্যাস দেখাবে। একবার ইউ যখন এখানে থাকবে, ই এখানে থাকবে, একবার যখন ই এখানে থাকবে, ইউ এখানে থাকবে, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা বিন্যাসে এদের দুটো করে জায়গা আসছে, দুটো করে, মানে 50-50 হচ্ছে প্রতি, মানে ধরো এটা এটা দুটো বিন্যাস হয়ে গেল না, যখন ই এখানে ইউ এখানে, এটা একটা বিন্যাস, আবার যখন ইউ এখানে এখানে ই, সেটা হচ্ছে একটা বিন্যাস, ঠিক আছে। মানে আমি আরেকটা বিন্যাস যদি লিখি তাহলে এটা, ঠিক আছে, এখানে দেখো, এখানে ইউ এখানে ই, ঠিক আছে। আমাকে কি বলেছে, আমাকে বলেছে এইটা নিতে, আমাকে বলেছে এটা না নিতে, তাহলে প্রতি দুটো থেকে, ভালো করে বোঝো, প্রতি দুটি থেকে আমরা কটা পাচ্ছি, একটা পাচ্ছি, একটি পাচ্ছি, ঠিক আছে, একটি পাচ্ছি, ঠিক আছে। প্রত্যেক দুটো থেকে যদি আমরা একটা করে পাই, প্রত্যেক দুটো থেকে যদি আমরা একটা করে পাই, তাহলে 120টা থেকে, 120টা থেকে আমরা কটা পাবো যেখানে ক্রমটা অপরিবর্তিত থাকবে, কটা পাবো? প্রত্যেক দুটো থেকে একটা পাচ্ছি, তার মানে প্রত্যেক 4টে থেকে দুটো পাবো, প্রত্যেক 6টা থেকে 3টে পাবো, তাই না?
হচ্ছে 6টা থেকে 3টে পাবো, 8টা থেকে 4টে পাবো, 10টা থেকে 5টা পাবো, তাহলে 120টা থেকে পাবো হচ্ছে 120/2টি, অর্থাৎ 50-50 যখন দুটো দিয়ে জিনিসটা বলা হচ্ছে, দুটো জিনিস দুটো দিয়ে, এই দুটো দিয়ে বলা হচ্ছে ক্রম অপরিবর্তিত থাকার ঘটনা, তার মানে কি 50% থাকবে হচ্ছে ই ইউ এর প্রথমে, 50% থাকবে ইউ ই এর প্রথমে, তাই না? তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে 1/2 × 120 = 60। ঠিক আছে, এটা হবে হচ্ছে অ্যান্সার। কেন হবে বোঝা গেছে আশা করি। এবার আমি লেখাটা একটু বলে দিচ্ছি, লেখাটা কিভাবে লিখবে। এখানটা একটু ঘনঘট লেখা, ক্রম অপরিবর্তিত থাকবে এরকম। তো তুমি লিখবে যে ভেনাসের অক্ষরগুলি, শব্দটির অক্ষরগুলি আমরা বিন্যস্ত করে পাই, ভেনাসের শব্দটির অক্ষরগুলিকে যত রকম ভাবে বিন্যাস করা সম্ভব তার সংখ্যা হলো বলে লিখলে হচ্ছে 6p6 = 6 ফ্যাক্টোরিয়াল, 5p6 5p5 = 5 ফ্যাক্টোরিয়াল = 120। এবার লিখলে এই 120টি বিন্যাসের মধ্যে 50% বিন্যাসে ই ইউ এর আগে থাকবে এবং 50% বিন্যাসে ইউ ই এর আগে থাকবে, অর্থাৎ স্বরবর্ণের ক্রম অপরিবর্তিত রেখে ভেনাস শব্দটির অক্ষরগুলি নিয়ে বিন্যাস গঠন করলে মোট বিন্যাস সংখ্যা হবে 1/2 × 120 = 60। বুঝতে পারলাম? এরকম করে লেখাটা হবে। এবার যার নিজের ভাষা দিয়ে তুমি লিখতে পারো, ঠিক আছে? আমি বাই স্টেপ খালি বললাম, ভাষার তো বুঝতে পারছো একটু গন্ডগোল হতেও পারে, ঠিক আছে? তোমরা নিজেদের আরো ভালো ভাষা দিয়ে লিখতেই পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এইটা গেল, এটা একটা ভালো কনসেপ্ট ছিল, ক্রম অপরিবর্তিত, ঠিক আছে? এটা মাথায় রেখে, ঠিক আছে? এটা একটা বইতে খুব ভালো অঙ্ক। এটা হচ্ছে প্রশ্ন। তো প্রশ্নটা যেটা বলা আছে 3, 5, 7, 8, 9 ব্যবহার করে 7000-এর থেকে বড় কতগুলি সংখ্যা গঠন করা যায় যেখানে কোনো অঙ্ক পুনরাবৃত্ত হবে না, ঠিক আছে? ভালো কথা। এবার 7000-এর থেকে বড় বলেছে, আর এখানে দিয়েছে 1, 2, 3, 4, 5টা, ঠিক আছে? ভালো করে যখন যখন যে সংখ্যাটা দেবে যার থেকে বড় বলবে, ঠিক আছে? এরকম যদি বড় বলে, বড় যে সংখ্যাটা দেবে বা ছোটর ক্ষেত্রে যে সংখ্যাটা দেবে সেই সংখ্যাটার সঙ্গে যতগুলো অঙ্ক, এটা 4টে আছে, আর যতগুলো অঙ্ক দিয়েছে তার সংখ্যার যদি একটা ডিফারেন্স থাকে তাহলে বুঝবে 4 অঙ্কের সংখ্যা, মানে এক অঙ্কের শুধু সংখ্যা হবে না, মানে ধরো এটা 4 অঙ্কের সংখ্যা, তো এটা 4 অঙ্কের সংখ্যা, 7000টা। এবার এর থেকে যে বড় সংখ্যাগুলো হবে সেটা শুধুমাত্রই 4 অঙ্কের সংখ্যা হবে না, শুধুমাত্র 4 অঙ্কের সংখ্যা হবে, এর থেকে বড় সংখ্যাটা 5 অঙ্কের হবে, কারণ ম্যাক্সিমাম 5টা হতে পারে। কেন? কারণ এখানে কোনো জিরো নেই, বলেছে বড় করা আর পুনরাবৃত্ত হবে না, ঠিক আছে? এখানে কোনো জিরো নেই, তাহলে এখানে 5 অঙ্কের। এই যদি বলতো 7000-এর থেকে ছোট, 7000-এর থেকে ছোট, তাহলে আমরা একটা সংখ্যা অব্দি যেতাম, 7000 থেকে ছোট যত দূর যাওয়া যায় আমরা তত দূর যেতাম, ঠিক আছে? তেমনি 7000 থেকে বড় যত দূর যাওয়া যায় আমরা তত দূর যাব, শুধু 4 অঙ্কের কিন্তু নয়, ঠিক আছে? এটা মাথায় রেখে এখানে, মানে আমি কেন কথাটা বলছি, এটা কিন্তু ওরকম নয় যে 5টা দিয়েছে 5টা থেকে 4টেকে অ্যারেঞ্জ করতে হবে, এইটা ব্যাপারটা নয়। এখানে 4 অঙ্ক দেখে আমরা সাধারণত এটা করতে পারি, তো এই ভুলটা করবে না, আগে ভালো করে প্রশ্নটা পড়ে নেবে। তো যেখানে বলেছে কোনো অঙ্ক পুনরাবৃত্ত হবে না, কোনো অঙ্ক পুনরাবৃত্ত হবে না, ঠিক আছে? তার মানে রিপিটের কেস নয়। রিপিটের কেস না থাকলে আমরা কি বলেছি, এনপিআর, ঠিক আছে? এবার সেখানে n = 1 না n > সেটা আমাদের দেখতে হবে। আমরা যে কনসেপ্টটা লাগাবো 7000-এর থেকে বড়, ঠিক আছে? 7000-এর থেকে বড়, ঠিক আছে? 4 অঙ্কের সংখ্যা, আমি এটা একটু লিখে করছি, ঠিক আছে? ভালো করে সুন্দর করে লিখে করছি। 4 অঙ্কের সংখ্যা 8 ও 7, 8 ও 9 দিয়ে শুরু হবে, তাই তো হবে? 7000 থেকে বড় যেটা, সেখানে কি হবে, 4 অঙ্কের সংখ্যা প্রথম পজিশনটায় 7 থাকবে, 8 থাকবে, 9 থাকবে, তারপর বাকি যে 3টে পজিশনে সেখানে যা ইচ্ছে বসুক, বাকি 3টে পজিশনে যা ইচ্ছে বসুক, পুনরাবৃত্তি হবে না। এখানে 7 বসে গেছে মানে এখানে 7 বসবে না, এখানে 8 বসে গেছে মানে এখানে আর 8 বসবে না, এখানে 9 বসে গেছে মানে এই 3টে ঘরে আর 9 বসবে না, ঠিক আছে? ক্লিয়ার? এবার কথা হচ্ছে আমরা
এরকম তিনটে বিন্যাস পাবো, তিনটে ইকুয়াল হবে, বোঝাই যাচ্ছে, মানে তিনটে বিন্যাস ইকুয়াল হবে। ঠিক আছে, তার মানে আমরা যে বিন্যাসটা পাবো সেটার সঙ্গে এটাই যে বিন্যাস হবে তার সঙ্গে 3 গুণ করবো। ঠিক আছে, মানে 4 অঙ্কের মোট পেয়ে যাবো। তাহলে আমি কি লিখবো দেখো, হবে 4 7 দিয়ে শুরু হবে। অতএব বাকি কটা থাকছে, যদি একটা তুমি ধরে নাও তাহলে বাকি 4টি অঙ্ককে 3টি জায়গায় 4p3 রূপে বিন্যস্ত করা যায়। 4p3 ইকুয়াল টু 4 ফ্যাক্টোরিয়াল রূপে বিন্যস্ত করা যায়। ঠিক আছে, অতএব 7000 থেকে বড় 4 অঙ্কের সংখ্যা তিন ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 4 ফ্যাক্টোরিয়াল কত হয়, 4 ফ্যাক্টোরিয়াল হয় বোধ হয় 24। 24 আর 3, 3 4 12, 3 2 6 7, হয়ে যায় হচ্ছে 72। ঠিক আছে, 72 হয়ে গেল। এই অবধি করো। ঠিক আছে, আমি এখানে লিখলাম যে 72টা বেরিয়েছে, এটা যাতে পরে ভুলে না যাই। এটা করো। ঠিক আছে, টুকে নাও, পজ করে আমি মুছছি। ঠিক আছে, পজ করে টুকে নাও। ঠিক আছে, আমি মুছলাম। এবার 7000 থেকে, সরি এখানটা আমি বড় লিখিনি। ঠিক আছে, এখানটা থেকে বড় 4। ঠিক আছে, বড়। ঠিক আছে, এটা করে না। 7000 থেকে বড়, এরপরে হয়ে যাবে 5 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, আমি আর এটা মুছলাম না। 7000 থেকে বড় 5 অঙ্কের সংখ্যা কি দিয়ে শুরু হবে এখানে লেখার দরকার নেই। কেন নেই এবার বোঝো। 7000 থেকে বড় 5 অঙ্কের সংখ্যা যাই দিয়ে শুরু হোক সেটা 7000 থেকে বড়ই হবে। 7000 এখানে এবার 5 অঙ্কে যখন লেখাটা লিখবে তখন লেখার যে টেকনিকটা হবে সেটা দেখো। 7000 থেকে বড় 5 অঙ্কের সংখ্যা গুলি হবে, ঠিক আছে, 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। কেন, এবার তুমি ভাববে যে একবারে কেন লিখলাম জিনিসটা, ভালো করে বুঝো। এইখানটায় তুমি প্রত্যেকটা একটা করে অঙ্ক বসিয়ে নিয়েছো। ঠিক আছে, একটা করে অঙ্ক বসিয়ে নিয়েছো প্রত্যেকটা। প্রথমে 3, এটা ধরো 3 বসালে, এটা 5 বসালে, একটা 7 বসালে, 8 বসাবে, 9 বসাবে। বাকি যে 4টে ঘর থাকবে সেখানে 4টে সংখ্যা থাকবে পড়ে, সেগুলো 4 ফ্যাক্টোরিয়াল রূপে বিন্যস্ত হবে। রাইট, সেগুলো 7000 থেকে বড়ই হবে এই পুরো টোটাল ভ্যালুটা। এখানেও সেম কেস, এখানে সেম কেস, এখানে সেম কেস, এখানে সেম কেস, এখানে সেম কেস। রাইট, তাহলে এরকম আমি কটা কেস পাবো, 5টা। প্রত্যেকটা সেম পাবো, তাই আমি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখেছি। এবার এইখানটায় তুমি ব্র্যাকেটে লিখবে যেহেতু প্রতি ক্ষেত্রে প্রাপ্ত বিন্যাস সংখ্যার মান সমান। আগেটা লিখে নিলে তারপরে ব্র্যাকেটে লিখবে, লিখতেই পারো। এবার অতএব 7000 থেকে, আচ্ছা আরেকটা জিনিস করতে পারো, ডবল না লিখে এটা করে এখানটায় লিখলে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 120। ঠিক আছে, অতএব 7000 থেকে বড় সংখ্যা যতভাবে গঠন করা সম্ভব তার মান
হলো 120 প্লাস 72, এই যেটা 4 অঙ্কের ছিল, ইকুয়াল টু 2, 9, 1, 192। এটাই হচ্ছে অ্যান্সার। এই জিনিসটা কিন্তু একটা আলাদা ভ্যালু আছে, এই যে জিনিসটা আছে না, এই যে পুরো পার্টটা, এটার কিন্তু একটা আলাদা ভ্যালু আছে। ঠিক আছে, ঠিক আছে, এটা ভালো করে দেখে না, টুকে না। ঠিক আছে, এরপরে পরের অঙ্কে যাবে। ঠিক আছে, পরের অঙ্কটি আজকে শেষ অঙ্ক হবে, এবং তার পরের দিন কিছু বাকি রয়ে যাচ্ছে, বুঝতে পারছি 4 আর 5-এ, ওটা আমি আরেকটা ভিডিও তাহলে করে, ঠিক আছে, দিয়ে তারপরে আমি কম্বিনেশনটা স্টার্ট করব। আর তোমরা খেয়াল করে দেখবে আমি যেগুলো করিয়ে দিয়েছি, যাদের এসএনদের বইয়ে তারা খেয়াল করতে পারছে হয়তো, যে কনসেপ্টগুলো করেছি আমি ওগুলো ধরছি না। ঠিক আছে, তোমরা ওইগুলোকে ট্রাই করবে, দেখবে আগে যে ভিডিওগুলো আমি করে দেখিয়েছি ওই ভিডিওতে কনসেপ্টগুলো পুরো ক্লিয়ার করে দিয়েছে পুরো। ঠিক আছে, ওখানে হয়তো এই অঙ্কটা দিয়ে করা নেই, অন্য অঙ্ক দিয়ে করা আছে। ঠিক আছে, আমার মেন উদ্দেশ্যটা হচ্ছে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করানো। আমি অনেস্টলি বলছি, আমার মেন উদ্দেশ্য এটাই যে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করানো। আমি এসএনদের বইয়ের অঙ্ক মানে প্রমোট করছি না, বা সাঁতরার বইয়ের অঙ্ক। ঠিক আছে, তো আমি চাইবো তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করবে, না কি বইয়ের অঙ্ক, মানে ধরো বইয়ের অঙ্ক পারছো না, ভিডিওটা একটু খুলে দেখে নিয়ে করলে, এরকম করো না। তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করো। অঙ্ক তো তোমরা বাড়িতে নিজেদের সময় মতো করছোই বা করবে, তো ওই জন্য আমি বলছি তোমরা কনসেপ্টটা যদি ক্লিয়ার করো না, তোমাদের বই ডিপেন্ডই করবে না। তোমরা এরপরে যে কোনো বই থেকে যত ইচ্ছা অঙ্ক বিন্যাসের বা এরপরে কম্বিনেশন শেখাবো সেটা মানে করতে পারবে। ঠিক আছে, তো আমার এটা রিকোয়েস্ট রইলো যে তোমরা এরকম করে অঙ্ক যেন না করো। ঠিক আছে, আমি যার জন্য পরপর ধরে ধরে অঙ্ক, আমি প্রথম দিন থেকে ধরে ধরে পরপর অঙ্ক করাতেই পারতাম, কিন্তু আমি ইচ্ছে করে আগে কনসেপ্টগুলো ক্লিয়ার করেছি, তারপরে যে এই কনসেপ্টগুলো কোথাও পাওনি, আমি যত রকম মানে যত কনসেপ্ট আমি করাতে পারবো সেগুলো করিয়ে দিচ্ছি। ঠিক আছে, যত রকম ভাবে করানো সম্ভব। ঠিক আছে, মানে যেগুলো তোমরা নিজেদের বোর্ড এক্সামে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পাবে, সেই সকল রকম কনসেপ্ট আমি করাবার চেষ্টা করছি। ঠিক আছে, চলো এর পরের যে অঙ্কটা, সেই পরের অঙ্কটা বলছে যে 12টি বস্তু থেকে 3টি বস্তু নিয়ে একযোগে বিন্যাস করলে একটি নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে কখন, আর কখন থাকবে না। দুটো কোশ্চেন, একটাই শর্তে দুটো কোশ্চেন। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে একযোগে বিন্যাসটা আমি ইচ্ছা করে ওপরে করে লিখেছি একযোগে কথাটা, যাতে একযোগে ব্যাপারটা বোঝা। একযোগে মানে একসাথে, মানে ওই রকম নয় যে অ্যাট এ টাইম, যেটা আমি বারবার বলছি। ঠিক আছে, ওরকম। এবার কথা হচ্ছে আমি প্রথম কেসটা আগে দেখি, সর্বদা থাকবে এক, এখানে এক দিচ্ছি। সর্বদা থাকবে ব্যাপারটায় ভালো করে ব্যাপারটা বোঝো। সর্বদা থাকবে মানে ওই বস্তুটা, ধরা যাক বস্তুটা হচ্ছে এটা, এই বস্তুটা, এটা হলো সেই নির্দিষ্ট বস্তু। এই বস্তুটা প্রত্যেকটা বিন্যাসে একটা জায়গা দখল করে আছে, একটা জায়গা দখল করে আছে। ভালো করে বোঝো, 12টা বস্তু 3টি বস্তু নিয়ে বিন্যাস করলে, 3টি বস্তু নিয়ে বিন্যাস করলে বুঝতে পারছো, তার মানে n ইকুয়াল টু 12 আর r ইকুয়াল টু 3। ঠিক আছে, এরকম অবস্থায় একটা কথা বললে তো সর্বদা একটা নির্দিষ্ট বস্তু থাকবে, তার মানে একটা বস্তু অলরেডি একটা জায়গা দখল করে আছে। তার মানে বাকি কটা জায়গা থাকছে, বাকি কটা জায়গা থাকছে, বাকি থাকছে হচ্ছে দুটো জায়গা, বাকি থাকছে দুটো জায়গা। ঠিক আছে, বাকি যে এই যে দুটো জায়গা থাকছে সেখানে, সেখানে ভালো করে, তাহলে আর নিশ্চয়ই 3 হবে না, কারণ একটা জায়গা অলরেডি ফিল আপ একটা বস্তু দিয়ে। আমাকে যখন আমি বলেছি যে এল দিয়ে শুরু হবে বা এই দিয়ে শুরু হবে এই দিয়ে শেষ হবে, এগুলো একত্রে থাকবে, মানে যখন আমরা এগুলো করছি তার মানে কি একটা জায়গা আমরা ফিক্সড করে দিচ্ছিলাম, তাই তো, আমরা ফিক্সড করে দিচ্ছিলাম। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে 1, কারণ একটা জায়গা কমে গেল 2। ঠিক আছে, 2 দুটো জায়গায় হবে। তেমনি একটা বস্তু তো অলরেডি আছে, তার মানে আমরা 11টা বস্তু নিয়ে কাজ করব, এটাও কমে যাবে 11। ঠিক আছে, তাহলে একের অ্যান্সারটা হবে হচ্ছে 11p2। 11p2 না, আরো কিছু হবে। কি হবে এবার ভালো করে বুঝো। 11p2 তে যেটা আসছে সেটা হচ্ছে এই দুটো জায়গায় যখন দুটো করে বস্তু আসবে, ঠিক আছে, তখন কিভাবে কিভাবে বিন্যস্ত হবে, এইটাই আসছে 11p2। ঠিক আছে, এবার আমাকে কিন্তু বলেনি যে একটা নির্দিষ্ট বস্তু কোনো বিন্যাসে প্রথমে থাকবে না, মাঝে থাকবে না, শেষে থাকবে। আমাকে কিন্তু এই কথাটা বলেনি, আমাকে বলেছে থাকলেই হলো, আমাকে বলেছে থাকলেই হলো, এই কথাটা তো বলেছে। তার মানে যখন ধরো একটা নির্দিষ্ট বস্তু মানে 11p2 থেকে 11p2 থেকে দুটো বস্তু এসে এখানে বসলো, বি আর সি।
ঠিক আছে, একটা বিন্যাস এরকম হবে 11p2 এর, যেখানে বি আর সি এখানে বসবে, একটা বিন্যাস বি আর সি এখানে বসবে, দুটো বস্তু, আর এটা হচ্ছে তোমার ধরো এ, এই বস্তুটা হচ্ছে এ। ঠিক আছে, এবার 11p2টাকে আমি একটু এখানে সাইডে লিখছি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার, এই জিনিসটা 11p2 এ। এবার এই তিনটে নিজেদের মধ্যে কত রূপে বিন্যস্ত হতে পারে? কত রূপে? বলবে 3 ফ্যাক্টোরিয়াল। আবার ভুল। কেন? কারণ এই এরা নিজেদের মধ্যে আর বিন্যস্ত হওয়ার দরকার নেই। মানে এই কেসটা যখন সি এখানে, বি এখানে, আর বস্তুটা এখানে, মানে নির্দিষ্ট বস্তুটা এখানে, ভালো করে বোঝো, এইটাও তো 11p2 মধ্যেই চলে আসছে, 11p2 আন্ডারেতে এই বিন্যাসটা চলে আসছে, এই বিন্যাসটা, তাই না? তুমি যখন একটা জায়গায় জিনিসটাকে ফিক্স করিয়ে দিয়েছো, এই বিন্যাসটা 11p2 আন্ডারেই চলে আসছে। আমরা ওইভাবে যদি জিনিসটা দেখি তাহলে চলবে না। আমরা কিভাবে জিনিসটা দেখবো? আমরা দেখবো যে এইটাকে নিয়ে এখনো কাজ হয়নি, এটাকে আমরা সেই প্রথমে বসিয়ে রেখেছিলাম, এটাকে নিয়ে এখনো কাজ হয়নি। আচ্ছা, প্রত্যেকটা বিন্যাসে 11p2 প্রতিটা বিন্যাসে এই জিনিসটি তিনটে জায়গায় বসতে পারে। মানে এখন এটা এখানে বসে আছে, একটা এরকম বসতে পারে, মানে ক্রম পরিবর্তন হচ্ছে না। আবার বলছি, ক্রম পরিবর্তন হচ্ছে না, যেটা আমি ভেনাসের অঙ্কটা বলেছিলাম ক্রম পরিবর্তন, ক্রম একই থাকছে, ক্রম একই থাকছে, মানে 50-50 ক্রম, প্রত্যেকটা বিন্যাসে 50-50 হয়। তার মানে এইটা একটা ক্রমে আছে যেখানে বি প্রথমে সি শেষে, ঠিক আছে, ওই ক্রমটাতেই চলছে, ওই 50 ক্রমটাতেই চলছে। বি প্রথমে, তারপরে বস্তুটা গেল, তারপরে সি। ঠিক আছে, ঠিক আছে। আবার বি প্রথমে, সি এখানে, এইটাই এখানে। ঠিক আছে, এটা এখানে। তাহলে কি দেখলাম? এ তিনটে, যে নির্দিষ্ট বস্তু সে তিনটে পজিশনে বসতে পারলো। ঠিক আছে, একটাই বিন্যাসে, প্রত্যেকটা বিন্যাসে সে তিনটে জায়গায় বসতে পারবে। বোঝাতে পারলাম? প্রত্যেকটা বিন্যাসের মানে যখন, প্রত্যেকটা বিন্যাসের মানে কি, প্রত্যেকটা বিন্যাসের কথাটা বোঝো, এটাও একটা বিন্যাস, প্রত্যেকটা বিন্যাসে আবার বিন্যস্ত হচ্ছে। মানে 11p2 থেকে বি আর সি এখানে এসে বসলো, তখন তারপরে এ এদেরকে বললো যে আমি তো এখানেই বসে আছি, আমরা নিজেদের মধ্যে বিন্যস্ত করবো না। তখন বি আর সি একে বললো যে আমরা নিজেদের মধ্যে তো 11p2 তেই ঘুরে যাব, অন্য একটা জায়গায়, অন্য একটা জায়গায় আমরা তো 11p2 তেই নিজেদের মধ্যে ঘুরে যাব। তার থেকে এক কাজ করি, আমরা নিজেদের মধ্যে না ঘুরে তোমাকে সবকটা জায়গায় একবার করে বসার সুযোগ দিই। এর সঙ্গে এদের একটা ডিল হলো। এ তখন প্রত্যেকটা জায়গায় বসলো, সি আর বি কিন্তু নিজেদের মধ্যে ঘোরেনি। কেন? কারণ 11p2 তেই, কারণ এটা একটা সেট হলো যেখানে এরা করলো, আবার একটা সেটে সিটা এখানে বসবে, বিটা এখানে বসবে, তাহলে ওরকমই ক্রমে চলবে। কারণ তখন কি বলবে সি আর বি, তখন বলবে আমরা তো অন্য বিন্যাসে নিজেদের মধ্যে ঘুরে যাবো, আচ্ছা কাজ করি, তোমাকে আমরা এখানে বসতে চাই, তুমি ওখানে বসো। ঠিক আছে, এটা দিয়ে শুরু হলো, তারপরে এটা দিয়ে প্রথমে শুরু হলো, এ ছিল, তারপরে এরা দুজন এলো, তারপরে এদের তিনজনের মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল নয়, এটা হয়ে গেল তিনটে কেস পাবো, তাহলে প্রত্যেকটা বিন্যাসে এরকম তিনটে কেস পাবো। তাহলে মোট উত্তরটা হবে হচ্ছে 3 ইন্টু 11p2। এটা যদি ক্যালকুলেট করো উত্তর হবে হচ্ছে 330। কেন হবে? কারণ এটা হয়ে যাচ্ছে হচ্ছে 11p2 হয়ে যায় হচ্ছে তোমার বলছি 11p2 হয়ে যাবে হচ্ছে তোমার 11 ইন্টু 10, 11 ইন্টু 10 110, 110 ইন্টু 3 330, এটা হবে হচ্ছে তোমার অ্যান্সার। কেন হবে ব্যাপারটা বলো, কেন হবে? ঠিক আছে, এটা 3 ফ্যাক্টোরিয়াল করবে না, 3 ফ্যাক্টোরিয়াল নয়, 3 ফ্যাক্টোরিয়াল হলে এখানে 6 গুণ হতো। ঠিক আছে, 3 ফ্যাক্টোরিয়াল না, 3 ফ্যাক্টোরিয়াল করছো মানে কি ভুলটা করছো, সিটাকে এখানেও বসাচ্ছ, বিটাকে ওখানে বসাচ্ছ, এটা একটা বিন্যাস করছো যখন এটা ফিক্স। ঠিক আছে, আবার এই প্রত্যেকটাতে এইরকম একটা পজিশন আসবে যেখানে আবার সিটাকে এখানে, বিটাকে ওখানে করবে, আবার এই পজিশনে সিটাকে এখানে, বিটা এখানে। এই যে সি আর বি যেগুলো 11p2 আন্ডারে পড়ছে, সেগুলো নিজেদের মধ্যে ঘোরাটা 11p2 তেই পড়বে, তোমাকে আলাদা করে করতে হবে না। এটা যেহেতু 11p2 আন্ডারে ছিল না, তাই এটাকে তোমাকে ঘোরাতে হবে। তোমার কাজ হচ্ছে এটাকে ঘোরানো, নাকি বি আর সিটাকে ঘোরানো। বোঝা গেছে? ঠিক আছে, আশা করি বোঝা গেছে। পরেরটা দেখো, পরের জিনিসটা কি বলছে, কখনো থাকবে না। এটা খুবই ইজি, খুবই ইজি। কেন ইজি? কখনো থাকবে না মানে আমরা ওকে ধরবোই না, না আমি আগে বসাবো না আমি পরে বসাবো, কখনোই বসবে না সে। ঠিক আছে, এবার বলেছে 12টা বস্তু। ঠিক আছে, 12টা বস্তু, 12টা বস্তু থেকে
একটা নির্দিষ্ট বস্তুকে আমি প্রথমেই বার করে দিলাম লাথি মেরে, প্রথমেই, কারণ ওই নির্দিষ্ট বস্তুটা আমার কোনো বিন্যাসে থাকবে না, আমি রাখবো না ওটাকে, ঠিক আছে। তাহলে আমি এখন আর কত, আর 3 হবে না 2 হবে, আর 3 হবে না 2 হবে, আর কিন্তু 3ই হবে। 3টে বস্তু নিয়ে বিন্যাস, মানে তোমার 3টে জায়গা আছে, 3টে বস্তু নিয়ে বিন্যাস করতে বলেছে মানে 3টে জায়গা তোমার কাছে অ্যাভেলেবেল আছে, তাই তো তোমায় 3টা বস্তু আনতে বলেছে, তাই না? তো তুমি জায়গা ফাঁকা রাখতে পারবে না, জায়গা ফাঁকা রাখা যায় না, এটা ভালো করে, জায়গা ফাঁকা রাখতে পারবে না তুমি। জিনিস ধরো যখন রিপিটের কেস হয় তখন একটা জিনিস অনেকবার ব্যবহার করছো, তো কিছু জিনিস ছেড়ে দিলে, কিন্তু তুমি জায়গা ফাঁকা রেখে দিলে এইটা কিন্তু হবে না। জায়গা যেটা আছে সবগুলো তোমায় ফিল আপ করতে হবে, সবগুলো, ঠিক আছে। এবার তাহলে এই 11 এখানে, আর এখানে আর হচ্ছে তোমার 3, কারণ তুমি জায়গা ফাঁকা রাখতে পারবে না, 3খানে জায়গা আছে বলে 3টে বস্তু বলেছে, তাই অ্যান্সার কত হবে? সিম্পল 11p3 ইকুয়াল টু 11 ফ্যাক্টোরিয়াল বাই 11 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল হয় হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল, 11 ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল। এবার এই জিনিসটাকে আমি লিখতে পারি 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল, কাটবে, তাহলে কত হবে? 110 হবে আর 990 হবে, উত্তর হবে হচ্ছে 990, ঠিক আছে, 990, এটা হবে উত্তর। আশা করি এতদূর তোমাদের ক্লিয়ার। আমি এতদূর অঙ্কগুলো করলাম, এর পরের দিনকে, এরপরে ওয়ার্ডগুলো শুরু হয়ে যাচ্ছে 4 মার্কসে, ওয়ার্ডগুলোর কিছু কিছু করাবো, ঠিক আছে, যেগুলো রিপিটেড কেস আছে অনেক কিছু, ঠিক আছে, তোমরা বাড়িতে করো, ওয়ার্ডগুলো করো, ঠিক আছে। ওয়ার্ডগুলো করার পর আমি করাবো, আমি তো সবকটা অঙ্ক করাচ্ছি, সবকটা অঙ্ক করানো পসিবল না, আর আমার ভিডিও বানানোর উদ্দেশ্য আমি বললামই, আমার সব অঙ্ক করানো, আমার সব কনসেপ্ট ক্লিয়ার করানো, ভিডিওটা বানানোর উদ্দেশ্য, ভিডিওগুলো। তো আমি তোমাদেরকে বলবো তোমরা বাড়িতে করো, দেখবে পারবে, কিছু কিছু হয়তো আটকাবে, আমি সেগুলো করে দেবো। তো পরের দিনকে 4 মার্কস আর 5 মার্কস শেষ করবো, আর তারপরের দিনে শুরু হবে হচ্ছে কম্বিনেশন, ঠিক আছে। আশা করি ভালো লাগছে, ঠিক আছে, চলো বাই।